সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ছোটপতি এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং নির্বাচনের আচরণ বিধি নিয়ে একটু আলোচনা করতে চাই। চারজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি শুরুতেই। আমার ডান দিকে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। এরপর রয়েছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক ফিনান্সিয়াল পোস্ট। আমার বাঁদিকে রয়েছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সবশেষ রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। আপনাদের চারজনকেই আলোচনায় স্বাগত জানাচ্ছি। শুরু করতে যাচ্ছি সুলতান মোহাম্মদ জাকারিয়া আপনাকে দিয়ে। আপনারা আপনার দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন এবং বেশ কিছু অভিযোগ আপনারা সেখানে করেছেন এবং অভিযোগগুলি বেশ বড় বড় অভিযোগ বলা যায়। একটি নির্দিষ্ট দল বিএনপির কথাই বলেছেন আপনারা যে নির্বাচন কমিশন তাদের প্রতি পক্ষপাতিত্ব করছে, মানে তাদের পক্ষেই কাজ করছে, এমন অভিযোগ আপনারা করেছেন। আরও বেশ কিছু অভিযোগ আছে, আমি ধারাবাহিকভাবে আপনার সঙ্গে আলোচনা করব। আসলে আজকে যাওয়ার বিষয়টি একটু জানতে চাই, আর কি কি অভিযোগ আসলে বিস্তারিত সব তো গণমাধ্যমে আসেনি, আপনাদের অভিযোগগুলি কি একটু শুনি। ধন্যবাদ আজকে আমাদেরকে ডাকার জন্য। এখানে কিছু বিষয় তো অলরেডি এটা পাবলিক নলেজ, এটা আপনারা দেখেছেন, সবাই জানেন যে বিএনপি কয়েকটা বিষয় নিয়ে তাদের যে অবস্থান নিয়েছে, বিশেষ করে ঋণ খেলাপিদের ইলেকশনে পার্টিসিপেশন নিয়ে, দ্বৈত নাগরিকত্ব নিয়ে, এই বিষয়গুলো নিয়ে তো আমাদের স্পষ্ট আইন আছে। এখানে আইনের বাইরে গিয়ে আপনার ইলেকশন কমিশনকে হোস্টেজ করে চাপ দিয়ে কিছু আদায় করা, এটা আমি মনে করি বিএনপির মতো একটা দলের কাছ থেকে এটা খুবই দুঃখজনক। যে আমরা আইনের শাসনের কথা বলছি, কিন্তু আমরা আইনকে লঙ্ঘন করার জন্য যা যা করণীয় দরকার সব কিছুর আয়োজন করছি। সো এই বিষয়গুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। এবং এই ইলেকশন কমিশন ধরেন শুধু তো আছে না, এটা বেশ কিছু সময় ধরে আমরা দেখছি যে ওনাদের আচরণের মধ্যে বেশ কিছু পক্ষপাত দুষ্টতা রয়েছে। তো ইলেকশন কমিশন হচ্ছে পুরো ইলেকশন আয়োজনের একটা নিউট্রাল রেফারি হওয়ার কথা, এবং আইনকে আপহোল্ড করবেন, ওনারা সমুন্নত রাখবেন। সেটা কোনো চাপের মুখে, ভয়ের মুখে, ভীতির মুখে কোনো ধরনের মাথা নত করা, এটা আমি মনে করি যে আমাদের সরকারের কিংবা আমাদের পাবলিকের যে ট্রাস্ট অন দ্য ইনস্টিটিউশন, এটার সাথে একটা বিট্রিয়াল। এবং ইলেকশন কমিশনের আগে আপনারা দেখেছেন যে আমাদের ইলেকশন কমিশন সংস্কার নিয়ে আমাদের ইলেকশন কমিশন সংস্কার কমিশন একরকম চেয়েছে, এবং আমি মনে করি টু সাম এক্সটেন্ট মেজর সব দল একরকম চেয়েছে, কিন্তু ইলেকশন কমিশন নির্দিষ্ট একটা দল কি চাচ্ছে বলেন না, নির্দিষ্ট দলটা কে বলেন, নাম বলতে অসুবিধা নেই, নাম বলতে সমস্যা নেই, আলোচনা হচ্ছে। এক্স্যাক্টলি বিএনপির একটা অবস্থানের সাথে ওনারা খুব ক্লোজলি করতে চেয়েছেন, ইভেন অন দ্য রিফর্ম অফ দ্য কমিশন। এই বিষয়গুলো নিয়ে তো এটা আপনারা যা জানেন, এগুলো এখন আর লুকোচুরির কোনো বিষয় না, এটা ওনারা স্পষ্টতে নিয়েছেন। কিন্তু ইলেকশন কমিশনের যে রোলটা ইলেকশন কন্ডাক্টের ক্ষেত্রে, এটা খুবই ইম্পর্টেন্ট রোল। এই 2-3 মাসে ওনাদের হাতে প্রচুর ক্ষমতা, ইফেক্টিভলি অন পেপার অ্যান্ড প্র্যাকটিস, দুই ক্ষেত্রেই, প্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সব কিছু ওনারাই কন্ট্রোল করার কথা। এখন যদি ওনাদের মধ্যে এরকম পক্ষপাত দুষ্টতা থাকে, তাহলে ওনারা ফ্রি অ্যান্ড ফেয়ার কতটুকু ডেলিভার করবেন, এটা নিয়ে তো জনগণের প্রশ্ন থাকাটা খুবই স্বাভাবিক। জি, পক্ষপাতের কি কি প্রমাণ পেয়েছেন আমি আপনার কাছে পরে আবার আসবো। আমি আসাদুজ্জামান রিপন সরাসরি আপনার কাছে যেতে চাই। হোস্টেজ মানে কি? জিম্মি বাংলায় তাই বলে। তো আপনারা কি আগার গায়ে গিয়ে জিম্মি করেছেন, নাকি আগার গা থেকে তুলে এনে জিম্মিটা করছেন? কোনোটাই তো বলে মনে হয় না। জনগণ কি এরকম জানে, দেখছে এরকম কিছু। আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং 5ই অগাস্টের পরে, আমি 2024-এর 5ই অগাস্টের পরে ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী সরকারের পতনের পরে দেশে যেমন জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা অনুযায়ী যেরকম একটা নির্বাচন হওয়ার কথা,
সে নির্বাচনটি কন্ডাক্ট করার জন্য যেরকম নির্বাচন কমিশন মানুষ প্রত্যাশা করে, তো সেক্ষেত্রে এমন একটি নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের প্রতি আমি সম্মান রেখেই বলতে চাই, যদি মানে এনসিপির নেতার বক্তব্য অনুযায়ী যদি কারো যদি অ্যাটেম্প থাকে কাউকে জিম্মি করার, তাহলে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি যাদের পার্সোনাল ডিগনিটি এবং সেলফ রেসপেক্ট আছে অ্যাবাউট হিজ পজিশন, তিনি তো তার ডিগনিটি অ্যান্ড সেলফ রেসপেক্ট খুইয়ে দিয়ে আরেকটি চাকরি করার মতন অবস্থায় থাকার কথা না। এটা তো ধরে নিলাম অ্যাকর্ডিং টু হিজ কমপ্লেইন, যদি এরকম যে অভিযোগটা তারা করেছেন, একটা হচ্ছে আপনি বলেছেন যে মানে কি অভিযোগটার বর্ণনা আপনি চেয়েছেন। আমার কাছে মনে হয়নি যে নির্বাচন কমিশন এই ধরনের কোনো আচরণ করেছেন, বরং বিএনপির অনেক অভিযোগই তারা কিন্তু আমলে নেননি বা তারা সেটা মানে সেটেল করেননি। তার মানে তারা মানে বিএনপির দাবির কাছে কোনোভাবেই মানে মাথা নত করার তো কোনো প্রশ্ন আসে না, অর্থাৎ এন্টারটেইন করেন, আমি এটাই বলতে চাই, তাই না? সোফার আমার জানা মতে মানে এটা কি বলে এটাকে, এটা কুমিল্লাতে একজন প্রার্থী, বিএনপির একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, ফাইনালি বোধ হয় টেকেনি বোধ হয় নাকি? তাহলে যদি হোস্টেজই করার ব্যাপারটা থাকবে, বিএনপি যদি হোস্টেজই করে ফেলতে পারে, আমরা কি জানি যে আমরা বিমান ঠিমান হোস্টেজ করার কথা, বিমান জিম্মি করে যাত্রীদের জিম্মি করে একটা কি দস্যুতা করে, তো তাই না? তো এরকম যদি কোনো ঘটনা ঘটতো তাহলে তো আমাদের ওই লোকটাও বৈধ হওয়ার কথা। আমি তো মনে করি যে নির্বাচন কমিশনের সার্টেন গার্ডস আছে, তারা এটা করেননি। যার মনোনয়নপত্রটা বাতিল করেছেন তিনি বেশ কয়েকবার এমপিও, কিন্তু মানে মাথা তো নত করেননি। নির্বাচন কমিশন নিয়ে যে অভিযোগটা আসতে পারে সেটা হচ্ছে যে আপনার ডুয়াল সিটিজেনশিপ নিয়ে। ডুয়াল সিটিজেনশিপের ব্যাপারে আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে যে একজন ব্যক্তি ইচ্ছে করলেই একটা সাদা কাগজের দরখাস্ত করে তার নাগরিকত্ব ত্যাগ করতে পারেন না। দেয়ার হ্যাজ এ লট অফ প্রসেস টু ফলো ইট। মানে নাগরিকত্ব পাওয়াটা যতটা কঠিন প্রক্রিয়ার ব্যাপার, নাগরিকত্ব ত্যাগ করার ব্যাপারটা ততটা তার চেয়ে কম কঠিন না। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের কথাই যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করতে হলে প্রথমত হচ্ছে আপনাকে একটা দরখাস্ত তো করবেনই। দরখাস্ত করার পরে আপনাকে 350 বোধহয়, আমি যদি কাছাকাছি, বোধহয় ভুল বলিনি, হোয়াট এভার, মানে একটা সার্টেন অ্যামাউন্ট, এবং সেই অ্যামাউন্টটা মোর দেন $2000 আই মাস্ট সে, এরকম একটা অ্যামাউন্ট দিয়ে আপনাকে একটা রিসিপ্ট নিতে হবে, এবং তারপরে আপনি একটা ফর্ম, প্রবাবলি এটার নাম DS-480 অর লাইক দ্যাট, এরকম একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আপনি যেই দেশ থেকে আবেদন করবেন সেই দেশের অ্যাম্বাসির কনসুলার সেকশন আপনাকে ইন্টারভিউ করবেন যে আপনি স্বেচ্ছায় মানে নাগরিকত্ব ত্যাগ করছেন না কোনো চাপের মুখে করছেন বা কোনো স্পেশাল সার্কামস্টেন্স, এটা শুনতে হবে। সেটা হচ্ছে তো এই প্রক্রিয়া শেষ করার পরে আপনি নাগরিক থাকা অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোনো দেনাগ্রস্ত কি না, সেই দেনা শোধ করেছেন কি না, সেগুলো আপনাকে প্রমাণ করতে হবে। তারপরে আপনি ওখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মানে সোজা কথা দায় দেনা নাই, মানে সব কিছু প্রক্রিয়াটা অনেক কঠিন, এবং কমপক্ষে কয়েক মাস লাগার কথা। দ্যাট উইল, এবং ইভেন এন্টার ডকুমেন্টস উইল গো টু স্টেট ডিপার্টমেন্ট। আমি কয়েক সেকেন্ড শেষ করবো। স্টেট ডিপার্টমেন্ট এগুলো স্ক্রুটিনি করবে, করার পরে যদি সব কিছু যদি ঠিক থাকে, তাহলে ট্রাম্প তো এমনি মানুষের নাগরিকত্ব রাখতে চায় না, তো সেটা এরকম অবস্থা কয়েক মাস লাগে। কিন্তু একটা সাদা কাগজ দরখাস্ত করে নাগরিকত্ব ত্যাগ করা যায় না। সেই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে নাগরিকত্ব ত্যাগের বেলায় স্বচ্ছতার, আমি অ্যাজ এ সিটিজেন, এবং আমি মানে আমি যতদূর পড়াশোনা করেছি একজন সাংবাদিক হিসেবেও আমি যতটা জানার চেষ্টা করেছি, ইটস এ মানে টাইম কনজিউমিং প্রসেস। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার মনে হয় নির্বাচন কমিশন খুব প্রপার অ্যাটেনশন দেয়নি। এই ক্ষেত্রে অনেকটা ছাড় দিয়েছে সাইফুল হক। প্রশ্ন এটাই আসলে, নির্বাচন কমিশনের যে বিষয়ে যে অভিযোগ, আপনার দলের অবস্থান কি? আপনি নিজেও নির্বাচন করছেন, আপনি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন আলোচকবৃন্দ। মধ্যরাতে যারা আপনাদের সাথে আছেন, দর্শক শ্রোতা, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। হ্যাঁ, যেটা বললেন, আমি তো
ঢাকা 12 আসনে আমি পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত এবং বিএনপি জোটের সমর্থিত প্রার্থী হিসেবে আমি কোদাল মার্কা নিয়ে এই আসনে তো নির্বাচন করছি। আমার এখানে প্রথমত কিছু চাপ দেখছি, কিছু হুমকি আছে, কিছু চাপ হুমকি ইত্যাকার। এটা এখনও বড় কোনো ফেনোমেনা হিসাবে এটা এখনও আসেনি। এটা বোঝা যাবে 22 তারিখে আনুষ্ঠানিক নির্বাচনের প্রচারণা যখন শুরু হবে, আর তখন বাস্তবে ইলেকশন কমিশন কি আচরণ করে, যেসব ব্যত্যয় যেগুলো দেখা যাবে বা যেগুলো গ্রস ভায়োলেশনসের অভিযোগ যেগুলো উঠবে, এইসব ব্যাপারগুলো আমরা আগে দেখেছি যে পরিচিত বড় বড় মার্কার বিরুদ্ধে অভিযোগগুলোকে খুব বেশি প্রপারলি রিকগনাইজ করা হয় না, অনেক সময় কিছুটা ছাড় দেবার মানসিকতা থাকে। তো এবার এটাও নিশ্চয়ই নির্বাচন কমিশনের জন্য একটা চ্যালেঞ্জ। আর এই নির্বাচন কমিশনের সবচেয়ে বড় কাজ হচ্ছে গত 16-17 বছর যে নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, ধসে পড়েছে, একটা গণ অনাস্থা তৈরি হয়েছে, নির্বাচনী পদ্ধতি, গোটা নির্বাচনী সিস্টেমের উপরে সেই নির্বাচন ব্যবস্থাটা আস্থা ফিরিয়ে আনা, মানুষের ভরসাটা, আস্থাটা, বিশ্বাসটা অর্জন করা। সেদিক থেকে নির্বাচন কমিশনের তাদের ইন্টেনশন নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। মানুষগুলো অ্যাপারেন্টলি সজ্জন, তাদের আন্তরিকতা নিয়ে আমি কোনো বড় প্রশ্ন উত্থাপন করছি না। কিন্তু অভিজ্ঞতার ক্ষেত্রে সংকট আছে, দূরদর্শিতার ক্ষেত্রে কিছু সংকট আছে। গোটা নির্বাচন তো শুধু নির্বাচন কমিশনের কাজ না, সরকার অসংখ্য প্রতিষ্ঠানকে এনগেজ করার প্রশ্ন আছে। নির্বাচন কমিশন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করবার পরে তারা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সরকারের পরে ইলেকশন কমিশন। They are to dictate, they are to control, they are to guide, they are to lead the whole electoral process. সেদিক থেকে আমি নির্বাচন কমিশনের মেরুদণ্ড আমি যথেষ্ট শক্ত বলবো, সেটা একটু বলতে একটু দ্বিধা আছে। সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন, শব্দ ভাষা এরকম একটু দেখেন না করা যায় কিনা, দেখেন না সম্ভব কিনা, দেখেন না পুনর্বিবেচনা হয় কিনা, এগুলো অনাকাঙ্ক্ষিত শব্দ। তারা কথা বলবেন, অর্ডার দেবেন, দায়িত্ব দেবেন, দিস ইজ টু বি ডান, অথবা তারা উদ্যোগ নেবেন, এই পদে আপনি থাকবেন না। এটা হলো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে, মন্ত্রণালয় আছে, শিডিউল ডিক্লেয়ার করার পরে এখানকার যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা ইলেকশনে প্রভাব রাখতে পারে ডিরেক্টলি ইনডিরেক্টলি, এটা ইলেকশন কমিশনের কগনিজেন্সে এটা থাকতে হবে। এটাই হচ্ছে সেদিক থেকে আমি তাদেরকে যথেষ্ট শক্ত পজিশন দেখছি না। কিছু কিছু প্রশ্নে যেটা ডক্টর আসাদুজ্জামান রিপন বললেন, সদিচ্ছা নেই, কিন্তু বিশেষ করে দ্বৈত নাগরিকের ক্ষেত্রে প্রক্রিয়াটা জটিল, কোনো সন্দেহ নেই। আইনেরও ক্ষেত্রে কিছু কিছু ব্যর্থ জায়গাটা আছে, এটা খুব ভালোভাবে এটা ডিল করা যাচ্ছে। আমি জনমানুষের যদি কথাটা বলি, মানুষ খুব ভালোভাবে নিচ্ছে, ব্যাপারটা এরকম না। কিছু পরোক্ষ প্রভাব, পরোক্ষ চাপ, পরোক্ষ বিষয়, এগুলো ইনডিরেক্টলি মনস্তাত্ত্বিকভাবে কাজ করে থাকতে পারে, কিন্তু এগুলো আইনগত জটিলতাও আছে। চাইলে আপনি এক কথায় হাঁ বা না বলে দেওয়াটাও অনেক দিক থেকে বেশ কঠিন। আপনি এখানে তিনজনের 3 রকম বক্তব্য শুনলেন। বিএনপির পক্ষ থেকেও কিন্তু নির্বাচন কমিশনের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে এবং ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু সেখানে ব্যারিকেড দেওয়া আন্দোলন কিন্তু অব্যাহত আছে। তাহলে নির্বাচন কমিশন আসলে মানে কি কারো কাছেই তারা গ্রহণযোগ্য হতে পারলো না? দেখেন, ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক এবং দর্শক শ্রোতাকে। এখানে জাকের সাহেব 2টা পয়েন্ট উত্থাপন করেছেন। আমার বক্তব্য হলো, যত জটিলই হোক না কেন, যিনি অন্য দেশের নাগরিক তিনি তো জানেন এখন তার 5 মাস না 10 বছর সময় লাগবে, এটা আমার দেখার বিষয় নয়। পরিষ্কার যে ব্যাংক লুট করেছে তার নির্বাচন বাতিল হবে, নো কম্পালশন, নো খাতির। যে না অন্য দেশের নাগরিক, তার আনুগত্য কোন দেশে, তারটা, সুতরাং তারটা নো কি কমপ্লেক্স না কি এগুলো দরকার নেই। তো সে যদি দ্বৈত নাগরিক হয় তারটা সুমোটা বাদ, কোনো কথা নাই। হ্যাঁ, এবং যে ঋণ খেলাপি ব্যাংক লুট করছে তার কোনো মাপ নাই, এক কথা। এটা সঠিক দাবি, সে যেই হোক,
সে তো জানে আমি অমুক দেশের নাগরিক, আমি কেন নমিনেশন চাইলাম কেন, এখানে কোনো কথা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ইলেকশন কমিশনে যেটা বললেন এটা হলো বলির পাঠা হয়েছে। ইলেকশন কমিশনের আমি বলবো কিছু কিছু দুর্বলতা আছে। ধরেন ইলেকশন কমিশন তো সরকার সিদ্ধান্ত দেয়, সরকার সেটা কিছু কিছু জিনিস, ধরেন আপনার এই যে আপনার পোস্টাল ব্যালট, এই পোস্টাল ব্যালট আছে প্রায় 16 লাখের কাছাকাছি, 16 লাখ ব্যালট। এটা নিয়ে কত হিউম্যান ক্রাই শুরু হয়ে গেছে, ফেসবুক সলাপ হয়ে গেছে, হ্যাঁ, অনেক জায়গায় ভয়েস পাওয়া যাচ্ছে, টকশো হচ্ছে। আপনি 16 লাখ ভোটে এরপরে আবার শোনা যাচ্ছে ভোটার ট্রান্সফার হচ্ছে, বরিশালের ভোট ঢাকায় আসতেছে, ঢাকার ভোট বরিশালে যাচ্ছে, এভাবে ভোট। অর্থাৎ একটি দল মনে করে যে ধরেন এই সিটে তার 5,000 ভোট কম আছে বা 10,000 ভোট কম আছে, সে ভোটার ট্রান্সফার করে আনতেছে। আমার কাছে ভিডিও আছে, 3 জন ইলেকশন কমিশনের জুনিয়র অফিসারও গ্রেপ্তার হয়েছে এ ব্যাপারে, সে দায়ী। তো সুতরাং এটা তো ইলেকশন কমিশন এই যে 2 নম্বরই করা, ইটস এ ক্রাইম। এবং ইলেকশন কমিশন ধরেন বাইরের যেটা হয়েছে, ধরেন মিডল ইস্টের প্রায় সব দেশে ব্যালট পেপার সব জড়ো হয়ে গেছে। এখান থেকে দেখা গেছে যে বলাই হচ্ছে তিনি জামাতের নেতা, যদি জামাত থেকে বলা হয়েছে আমাদের তো কোনো সংগঠন নাই, সংগঠন লাগে না তো, পলিটিক্যাল কমিটমেন্ট আমি অমুক দল করি বা না, একাই তার বাড়ির ভিতরে পাওয়া যাচ্ছে ব্যালট। এখন ধরেন এই যে আপনি বলেন এই যে বাসস সরকারি প্রতিষ্ঠান, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, এই পত্রিকাতে ছাপা হয়েছে যে এই আপনার যে ব্যালট যে পোস্টার ব্যালট, এটাতে নির্বাচনের পাল্টে দিতে পারে, রেজাল্ট পাল্টে দিতে পারে। যেমন প্রথম আলো জরিপ দেখাইছে 330টা সিটে 10,000 ভোটের ব্যবধানে আগের ইলেকশনে 30 জন ফেল করছে, 130 জন ফেল করছে। তো এইটাই তো এখন ধরেন আমার বক্তব্য হচ্ছে যে ধরেন এটা পুরোপুরি ব্লেম গেছে জামাতের কাছে, এবং এটার ভিডিও আছে, অডিও আছে, সব আছে, হ্যাঁ সব আছে। এবং কেউ যাদের ইউটিউব আছে তারা আবার টক শো করতেছে এটা নিয়ে, এটা অবিশ্বাস্য, এআই করছে, করলে হবে না, ভয়েস আছে, কথা বলতেছে, অমুকে এই আনছে সেই আনছে। তো এখন আমার কথা হচ্ছে ধরেন এখন জামাতের তো জরিপ আছে, ভোট কোন সিটে কত ভোট আছে, এরকম ধরেন যে সব সিটে 5,000 10,000 ভোট, ধরেন সাইফুল ভাই এখানে জামাতের ভোট আছে, উনি বিএনপির থেকে প্রার্থী হয়েছে, ওনার সাথে জামাতের ভোটের ধরেন 10,000 ভোট গ্যাপ আছে, উনি 10,000 ভোটে জামাত কম আছে, হ্যাঁ কম আছে, কারণ ইসলামিক ঐক্য জোট বেরোয় যাওয়ার পরে এখন কিন্তু জামাতের ওই তাফালিং কমে গেছে। জি, আমরা এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। সুলতান মোহাম্মদ জাকারিয়া, আপনাকে এর আগে থামিয়ে দিয়েছিলাম, আপনি পক্ষপাতিত্বের কথা বলছিলেন, পক্ষপাতিত্বের দু একটা প্রমাণ আপনার কাছে জানতে চাই। একই সঙ্গে আপনাদের দলের প্রধান তিনি অভিযোগ করেছেন বেশ কিছু, এর মধ্যে তিনি শেষে বলেছেন কমিশনের এমন আচরণ অব্যাহত থাকলে জোটকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে হবে, মানে আন্দোলনে নামার আপনারা হুঁশিয়ারি দিয়েছেন। এই দুটা বিষয় একটু আমি আগে যে 2টা পয়েন্ট বললাম এগুলোই এক্সপান্ড করি। বেসিক্যালি আপনি ইজ এন ইনস্টিটিউশন অফ ল, আপনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনার কাজ কি? টু আপহোল্ড দ্য ল, আইনকে সমুন্নত রাখবেন। আপনার যদি আইন যদি থাকে যে আপনি দ্বৈত নাগরিক হলে আপনি করতে পারেন, ইলেকশন করতে পারবেন না, আপনি তো এদিক ওদিক করার কোনো সুযোগ নাই। আপনি যদি ওইদিকে যান তার মানে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না, এবং আপনি স্পষ্টতই সেটা যেই দলেরই প্রার্থী হোক, আপনি তো ইউ ক্যানট ডু দিস। আপনি এটা করলে তখন আপনি আপনার ওথ আমি মনে করি আপনি ব্রিচ করবেন। সেটা ঋণ খেলাপের ক্ষেত্রেও একই কথা, দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রেও একই কথা। এবং এটা তো স্পষ্ট যে এরা এখানে ল্যাপসেস দেখাচ্ছে, কোনো ধরনের ফার্ম কোনো কমিটমেন্ট নাই টু আপহোল্ড দ্য ল। তো সেইটা যদি এইগুলো এত স্পষ্টভাবে থাকে তাহলে ইলেকশন, এখানে আমার ভাইরা সবাই ইলেকশন করেছেন, ইলেকশন খুবই মানে একটা টাফ বিজনেস। এখানে ইলেকশনে 10ভাবে করা যায়, কারচুপি করা যায়। ইলেকশনের ভোট দেয়া প্রক্রিয়া থেকে শুরু করে, গণনা থেকে শুরু করে, ডিক্লারেশন, এই চেইনের মধ্যে অনেকগুলো লুজ এন্ড আছে, যেটা যে কেউ এটাকে ইচ্ছা করলে টুইক করতে পারে, ম্যানিপুলেট করতে পারে। এখন সেই ধরনের পরিস্থিতিতে তখন আপনি কি করবেন?
আপনি যদি এখনই ধরেন আপনি খুব শেকি হয়ে যান, আপনি ফার্ম কোনো স্ট্যান্ড না নিতে পারেন, এখনও তো টেস্ট আপনার শুরুই হয় নাই, তো তখন আপনি কি করবেন? তখন আপনার এই জন্যই প্রশ্নগুলো এসছে বেসিক্যালি, তাদের সক্ষমতার বিষয়টা, তাদের সদিচ্ছার বিষয়টা। এবং আমি বলবো যে দে কনসিস্টেন্টলি প্রুভ দিচ্ছে না, দে আর নট ইদার দে আর নট সিরিয়াস, অথবা দে আর নট, আই উড সে, ওনাদের অনেক প্রশ্ন আছে আর কি ওনাদের ব্যাপারে। সব দলেরই তো আপনার এই দ্বৈত নাগরিক আছে। হ্যাঁ, আমি তো কোনো দল, আমার কথা হচ্ছে অন দ্য NCP প্রিন্সিপ, অন দ্য এনসিপি তো নাই মনে হয়, মানে আরো সুযোগ পায় না। না এনসিপিতে একজন কে জানবে, তলে তলে কার আছে কে জানবে? সুযোগ পাইছে না পাইতে আমাদের পারে, নিতে পারে, পৈতৃক পারিবারিক সূত্রে হতে পারে। হ্যাঁ, পাইতে পারে। না সেটা হয়তো যদি কেউ থাকে, আমাদের একজন একটা বাতিল হয়েছিল, কিন্তু সে প্রুভ করেছে যে না, সে আবার ফিরে পেয়েছে। মানে যাই হোক, তার বিরুদ্ধে কি ইয়ে ছিল, অভিযোগ না ছিল? উনি ওইখানকার ছিলেন, লন্ডনে ছিলেন আর কি। লন্ডনে আছে। লন্ডনে ছিলেন তো, তো লন্ডনে থাকাই তো আর মানে না citizenship মানে হলো না। উনি অনেক বছর, সুতরাং ওখানে ছোটবেলা থেকে ওখানে ছিলেন, তাহলে তো তার অবশ্যই সিটিজেনশিপ আছে। ছিল, এবং হি সেড হি রিসাইন্ড দ্যাট, মানে গেভ ইট আপ। তো আমাদের বিরুদ্ধে বলে ধরেন আমার ওখানে তারটা কি বাতিল হয়েছে? লন্ডনেরটা একটা শুভঙ্করে ফাঁকি আছে, মানে ব্রিটিশ সিটিজেন ছাড়ার একটা শুভঙ্করে ফাঁকি আছে, কারণ আমার ঘরে তো আবার ব্রিটিশ নাগরিক আছে, তো জি। সেই জন্য আমি জিনিসটা জানি। ওটা করে কি, ওরা একটা অ্যাপ্লিকেশন করে, অ্যাপ্লিকেশন করার পরে মানে এটা অ্যাকসেপ্টেড হইলো, মানে ডিসিশন পরে এটা পেন্ডিং রাখি ইচ্ছা করে ওরা, মানে ওরা বেশ কিছু পেন্ডিং রাখে, রাখার পরে মিনওয়াইল ক্যান্ডিডেট যদি ইলেকশনে হেরে যায় বা কোনো কারণে যদি নির্বাচনের মানে যেমন 2007-এর মতো ঘটনা ঘটলো, তখন কি বলে, আই চেঞ্জ মাই মাইন্ড। আমার আসলে আমার সম্পর্কে ওইটা ছড়াচ্ছে প্রোপাগান্ডা। আমি নাও আই ওয়ান্ট টু কন্টিনিউ অ্যাজ ইউর সিটিজেন, তখন আবার সিটিজেনশিপ আবার তারটা মানে বহত Revive হবে। কাগজটার জন্য মানে কাগজটা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হয় নাই, জি। এরকম একটা ব্যাপার স্যাপার আছে। সুলতান এই মোহাম্মদ জাকারিয়ার- সুযোগটা মানে মোস্ট অফ দ্য মানে পিপল তারা নাই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে অ্যাপ্লিকেশন সাবমিট করা, দিস ইজ নট এনাফ। থিং ইজ দ্যাট অফকোর্স যদি কারোর নাগরিকও থাকলে যেমন তাকে একটা কাগজ দেওয়া হয়, কারো যদি পিয়ারশিপ থাকে মানে পার্মানেন্ট, মানে আমেরিকা পিয়ার বলে, আর ব্রিটেনে বলা হয় ইনডেফিনিটলি ফর রিমেইন, আইএলআর বলে। তো যদি এরকম থাকে তাহলে তো সেটা পাওয়ার তো একটা প্রক্রিয়া আছে, পাসপোর্টের মধ্যে লেখা থাকে তার ইনডেফিনিট লিভের কথা লেখা থাকে। ইন দ্যাট কেস ক্যান্ডিডেটকে যেটা দেখাইতে হবে, বলতে গিয়ে সিটিজেন অফ দ্যাট কান্ট্রি, প্রুফ অফ মাই কি বলে ক্লেম। তো এইটা দেখানো না পর্যন্ত হি অর শি উইল বি কন্টিনিউয়াসলি treated as citizen of that country unless and until it is not accepted by the respective country. এটা একটা সিরিয়াস প্রশ্ন, এবং আমি এখানে রিপন ভাইয়ের সাথে একমত। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যে আপনি যদি গোপন করেন যে আপনি অমুক দেশের সিটিজেন, কিন্তু আপনি লিখলেন যে আমি শুধু বাংলাদেশের সিটিজেন, সেটা তো একটা অন্য ধরনের তথ্য গোপন। সেইটা তথ্য গোপন, এবং সেইটাও আমি মনে করি ইলেকশন কমিশনের আইন বিভাগ থেকে শুরু করে এরকম একটা ডেস্ক থাকা উচিত, যাদের সমস্ত রিসোর্স ক্যাপাসিটি থাকা উচিত। কেউ যদি ওনার কাছে একটা পাসপোর্ট সাবমিট করে যে ভাই উনি হচ্ছেন ওই দেশের নাগরিক, যাতে করে এটা সিরিয়াসলি এটাকে স্ক্রুটিনি করা কিংবা এটাকে ওটার একটা সমস্যা আছে কি, প্রতিটি দেশ তার নাগরিকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার একটা নিরাপত্তা বিধান করে। ইফ ইউ আস্ক দ্য ব্রিটিশ গভর্নমেন্ট যে তুমি আমার এই কাগজটা ভেরিফাই করে দাও, ব্রিটিশ গভর্নমেন্ট আপনাকে তার নাগরিকের তথ্যটা তারা আপনাকে জানাবে না। এইটা সম্পর্কে আমি জানি না, কিন্তু কথা হচ্ছে এই ধরনের কেসে এটা ইলেকশন কমিশনের জন্য দ্য বার্ডেন অফ প্রুফ উইল বি অন দ্য ইলেকশন কমিশন, এবং এটা খুব টাফ হবে ঠিকই। কিন্তু যেসব লোকজন ডিক্লেয়ার করবে যে না আমার একটা নাগরিকত্ব ছিল, কিন্তু যেটা রিপন ভাই বললেন যে আমি ত্যাগ করেছি, তখন দ্য বার্ডেন অফ প্রুফ উইল বি অন হিম, যে না তুমি এটা প্রুফ করো যে না তুমি যে ত্যাগ করেছো এটা ঠিক আছে। তো এইখানে আমি আরেকটা ব্যাপার আছে, ইমিগ্রেশন দিয়ে যখন এরা যাতায়াত করে, ধরেন 2 বছর আগে 6 মাস আগে তারা ইমিগ্রেশন যাতায়াত করেছে, তারা তো অনেকেই খুব গর্বের সাথেই বিদেশি পাসপোর্টে ব্যবহার করে। এক্স্যাক্টলি, এটা আরেকটা you can collect the information from Department of Immigration as well as যদি আপনার সদিচ্ছা থাকে 10টা ভাবে ইন্টারপোলেট করতে পারেন যে এখানে আসলে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা। আর যেটা বলছিলাম, আমার বিরুদ্ধেও প্রোপাগান্ডা ছড়িয়েছে। আমি ইউএসএ তে ছিলাম বেশ কিছু বছর আছি,
আমার তো কোনো গ্রিন কার্ড ছাড়া আর কোনো কিছু নাই, কিন্তু আমার বিরুদ্ধে আমার এলাকায় ছড়িয়েছে যে আমার দ্বৈত নাগরিকত্ব আছে হিসেবে। তো এই ধরনের ভালো, একটা- এটা দাম বাড়ছে তো। না, প্রোপাগান্ডাও ধরেন থাকবে কিছু, কিন্তু আমার ইলেকশন কমিশন কিন্তু আমার ইলেকশন কমিশনের তো মানে এটা তো আমাদের একটা আর ইউ কন্টেস্টিং? জি, কোথা থেকে? নোয়াখালী 2, মানে কোন কোন থানা নিয়ে এটা? শানবাগ, সোনাইমুড়ি আংশিক আর কি। আচ্ছা, তো এই আমার মানে কথা হচ্ছে- মানে আমি বলছি যে আপনাদের যে 10 দলীয় জোটের মানে প্রার্থী হিসেবে আছে। জি আচ্ছা, জি গুড। জি, দেখা যাক ওখানে আপনাদের একজন লোক আছেন। আমাদের একদম পুরনো জি, জি। প্রার্থী আছে। আমি যে আপনার সেকেন্ড যে অংশটা আমি বলেছিলাম যে আন্দোলনের কথা, এই মুহূর্তে এসে নির্বাচনের 1 মাসও নাই, এখন আবার আন্দোলন করবেন, কি বিষয়টা কি বলুন তো? না, এটা না, এই দেশের মানুষ কিন্তু আসলে আন্দোলনের কথা শুনলে এখন একটু বিরক্তই হয়। আমরা মাঠে ময়দানে কাজ করি তো, এত আন্দোলন, এত সংগ্রাম, এত রক্ত, এখন আবার আন্দোলন। না, এখন কেন আপনি একটা 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 ভালো নির্বাচনের জন্য আপনি তো তো নাগরিকরা কথা বলতে পারে না। এটাই আমি নির্বাচনটা অবাধ হোক, নিরপেক্ষ হোক, নাগরিকরা একটু ভয় দেখান কেন? ভয় দেখান কেন? আলোচনার মাধ্যমে সমাধান আমি করেন। যেটা বলেছি এক্স্যাক্টলি জি, এটাই ভয় দেখান কেন? বলতে গেছি। বেসিক্যালি এখানে আপনি যদি বলেন যে আন্দোলনের ডাকটা নাহিদ ইসলাম দিয়েছে জি। সাপোজ, বা XYZ দিয়েছে, সেইটা একটা ভাবে বিষয়টা দেখা যায়। আরেকটা হচ্ছে আপনি জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা, ভোট সঠিকভাবে গণনা করা হবে কিনা, এটাকে নিয়ে একটা প্রশ্ন যদি উঠে থাকে, যেটার জন্য আমরা এত বছর ধরে ভুগলাম, এখন যদি এই ধরনের কোনো প্রশ্ন উঠে থাকে, তাইলে তো এটা জনগণের রাইটসের জন্য যদি মানুষ রাস্তায় নামতে হয়। এখন কথা হচ্ছে আপনি আমি যারা আপনারা লেম্যান হয়তো, কিন্তু যারা লেম্যান ওনারা হয়তো অনেক সময় বুঝবেন না যে ওয়াই, কিন্তু আপনারা যারা রাজনীতি সচেতন ব্যক্তি, যারা রাজনৈতিক দল করেন, তাদের তো এটা দায়িত্ব। আপনার কথা অনেক সময় রেজোনেট করে উঠবে না সোসাইটিতে, অনেক সময় আপনি যেটা বলবেন দেখবেন সেটা অনেকটা পরে দেখে লোকজন, কিন্তু এটা তো আপনার একটা দায়িত্ব বলা যে না, আমি দেখছি যে এখানে একটা ফাউল প্লে সুযোগ আছে, সুতরাং আমি ভয়েস রেজ করছি। কারণ সেটাকে আপনি আন্দোলনের হুমকি বলেন, যেভাবেই বলেন, ক্যারেক্টারাইজ করতে পারেন, কিন্তু এটা তার দিক থেকে আমি মনে করি এটা তার দায়িত্ব। যদি দেখে পোস্টার, বেগম জিয়ার শোক সভা, এই বিষয়েও আপনার প্রশ্ন তুলেছে। হ্যাঁ, পোস্টার তো এখন আপনি দেখেন নাহিদকে শোকজ করেছে, হ্যাঁ, আমাদের কনভিনার নাহিদকে একটা কি হাফ ভোটের ইয়ে পরিচালনার জন্য। আপনি দেখেন নাহিদ আমাদের কনভেনর, উনি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ওই জায়গায় থাকি আমি, ওই এলাকায়, এই বাড্ডারামপুরের ওইদিকে। আপনি ওখানে দেখেন রাস্তায়, অলিতে গলিতে ওখানকার নাহিদের প্রতিদ্বন্দ্বী কাইম সাহেবের পোস্টার ফেস্টুন ছাড়া কিছু নাই। সেখানে কিসের পোস্টার এগুলি? কাইম সাহেবের পোস্টার কিসের পোস্টার? মানে পোস্টারের গুলিতে লেখাগুলি কি ভোট চাচ্ছে? ভোট, হ্যাঁ, ওনাদের প্রতীক বোধহয় তারা বেগম জিয়ার মৃত্যুতে শোকের বিষয়টা। ওইটা না, ওইটা তো আছে, শোক প্রকাশ তো এটা দুইটাই আছে। So far I know he's not seeking vote. আমার বাসা তো ওখানে, আমি আসলে যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার ব্যানারগুলি বেগম জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে। মৃত্যু তো হচ্ছে রিসেন্টলি, উনি বহুদিন থেকে উনি এগুলো করে আসছেন, পোস্টারিং। বলতেছি যে আপনি ললিতে গলিতে আগে তো করছে, আগে তো সব প্রার্থী করেছে। এখন কথা হচ্ছে, এখন তো নিয়ম হচ্ছে আপনি পোস্টারগুলো করে ফেলতে হবে, রিমুভ করে ফেলতে হবে। এখন এগুলো তো করে নাই, এগুলো তো রয়ে গেছে ওখানে। তো ভোট চর্চারই পোস্টার আছে তো আপনি তো ইলেকশন কমিশনের এই জন্যই আর কি। এখন এটা আমরা বুঝি যে ইলেকশন কমিশনের পক্ষে অনেক সময় এনফোর্স করা, ওনাদের সেই লোক বল নাই, ক্যাপাসিটি নাই, এগুলো ওনারা স্বীকার করুক, বলুক যে আমাদের এই জায়গায় সক্ষমতার ঘাটতি আছে, এই জায়গায় সক্ষমতার ঘাটতি নাই। বাট আপনি ফেয়ার থাকবেন আপনার দিক থেকে। আপনার কাছ থেকে আমরা যেটা আশা করি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন অফ ল, আপনি প্রত্যেকটা নাগরিককে, যেটা আমরা রাজনীতি বিজ্ঞানে বলি, এটা আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো হইতে হবে ইমপার্সোনাল। তার কাছে ব্যক্তি, দল এগুলো মুখ্য হবে না। তো দেখবে যে একজন সিটিজেন একটা কমপ্লেন নিয়ে আসছে, আমি এটা অন দ্য ফেস ভ্যালু এটার কি মেরিট আছে দেখবো আমি, রাইট? তো আমাদের মতো যেগুলো স্ট্রাগলিং ডেমোক্রেসি, সেখানে সমস্যাটা হচ্ছে ইনস্টিটিউশনগুলো ইমপার্সোনাল না, পার্সনিফাইড হয়ে যায়। এখন ধরেন আপনাদের মিস্টার রহমান সাহেব আসলেন, এটা নিয়ে পুরো ইনস্টিটিউশনাল, আমরা সমস্ত রিসোর্স নিয়ে আমরা ওনাকে প্রোটেক্ট করছি। এইটাই তো আপনি রাষ্ট্রের মধ্যে একটা ইয়ে করে দিলেন। জি,
না, আমি যদি এইভাবে আসাদুজ্জামান বলি, রিপন। আমি যদি বলি সেটা হচ্ছে যে রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা। এখন এটা তো খুবই স্বাভাবিক। ধরেন আমি যে দলটি করি, আমার দল বিএনপির, আমি একজন ভাইস চেয়ারম্যান। আমার নিরাপত্তার ইস্যুটা আমার পার্টির চেয়ারম্যানের নিরাপত্তা ইস্যুটা এক লেভেলের না, খুবই ক্লিয়ার। আমি ইচ্ছে করলে আমি বাসা থেকে বেরিয়ে ফুটপাথ থেকে দুহালি কলা কিনি, ইউজুয়ালি আমি কিনি না যে তা না, আমি দুহালি ডিম কিনে ফুটপাথ দিয়ে হেঁটে আসি। আই লাভ টু ডু ইট, পছন্দ করি, বিকজ আই কনসিডার যে আমার সেভাবে কোনো নিরাপত্তা থ্রেট নাই। ঠিক আছে, কিন্তু আপনি যদি সিমিলারলি এখন আমার নাই বলে আমার পার্টির চেয়ারম্যানের নিরাপত্তার থ্রেটটা যদি আমার সাথে তুলনা করেন বা XYZ এর সাথে তুলনা করেন, বেনজির ভুট্টোর সাথে, মানে তার নিরাপত্তার থ্রেটটা বা রাহুল গান্ধী নিরাপত্তার থ্রেটটা, সোনিয়া গান্ধী নিরাপত্তার থ্রেটটা, এই সাউথ এশিয়াগুলোর যদি আমি ঘটনাগুলো বিবেচনায় নেই, ইভেন রাহুল গান্ধী তো বা তার মা অপোজিশন লিডারও ছিলেন না ওই দেশের আইন অনুযায়ী। ওখানে তো আছে দুটো রাজ্যে, অ্যাটলিস্ট যদি আপনার কোনো পার্টি যদি না করে, গভর্ন না করে, তাহলে সে সর্বভারতীয় দলের মর্যাদাও পায় না। সার্টেন নাম্বারস অফ সিট না পেলে লিডার অফ দ্য অপোজিশনের মর্যাদাটা তারা পায় না। তো তেমনি অবস্থা আমরা দেখি না ভারতে, কিন্তু ব্ল্যাক ক্যাট না কি বলে, ওদের একটা এক্সট্রাঅর্ডিনারি ফোর্স আছে, তারা সিকিউরিটি ইস্যুসগুলোতে তারা ডিপ্লয়েড হয়, সিকিউরিটি ফোর্স। সেখানে তো আমরা দেখছি ইভেন রাহুল গান্ধী তো ধরেন এখন বড় নেতা, পার্টির চেয়ারম্যান নাকি উনি, বোধহয় পার্টির শীর্ষ নেতা, তাকে তো দেওয়া হয়। এমনকি প্রিয়াঙ্কা গান্ধী তাকে দেওয়া হয়, তার পরিবারকেও দেওয়া হয়। পার্টির লোকসভার বিরোধী দলের নেতা। আমি বলছি আমাদের রিপন ভাই যে প্রসঙ্গ করলেন এটা খুবই ফেয়ার এবং আই সাপোর্ট দ্যাট। আমি আপনার কথা শেষ করে ব্যক্তি, এবং আপনি ধরেন কথার কথা, আপনি ধরেন পার্টিরও প্রধান না, যে কোনো, আপনি একজন লেখক, আপনার নিরাপত্তার থ্রেট আছে। আপনি একজন দার্শনিক, আপনার নিরাপত্তার থ্রেট আছে। আপনি এমন কথা বললেন যে আপনি যে কোনো মুহূর্তে হামলার শিকার হতে পারেন। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে টু এনশিওর সেফটি, তাই না? এই বিষয়ে কোনো সংশয় নাই, এবং আমি মনে করি বিএনপির চেয়ারপারসন মিস্টার রহমানকে যে সিকিউরিটি দেওয়া হচ্ছে এটা নিয়ে আমার কোনো কোয়াল নাই, এটা নিয়ে আমি আই সাপোর্ট দ্যাট। প্রশ্ন হচ্ছে, ধরেন জুলাইয়ে আমাদের নাহিদ ইসলাম কনভেনার, ওনারকে একটা আমাদের পলাতক যে গোষ্ঠীটা আছে তারা প্রত্যক্ষভাবে শত্রু গণ্য করে, এখনো ওই সীমান্তের ওই পার থেকে বসে ওনার বিরুদ্ধে হুমকি ধামকি দিচ্ছে প্রত্যেককে। আমাদেরও তো লাইফ রিস্ক আছে। এখন সরকারের উচিত তার নিরাপত্তা বিধান করা। সরকার তো এই যে আপনার পক্ষপাতের প্রসঙ্গ আসে কখন, আমি অফকোর্স আমি বলবো যে তারেক রহমান সাহেবের যে নিরাপত্তা দেওয়া হচ্ছে এটা সাধুবাদযোগ্য, ওনাকে আরও দেয়। কিন্তু আমাদের যারা তাদের দেওয়া উচিত। সিমিলার লেভেলের নেতৃত্বে এবং ঝুঁকিতে আছে, আপনি ওইভাবে ট্রিট করবেন না। আপনার তো আমি তো নাহিদাইদের বাসায় যে এখানে দুইটা ওদের দেখি না, আমি পুলিশও দেখি না। সাইফুল হক, আমরা এত আলোচনা, সবচেয়ে ভালো একেবারেই না নিয়ে চলতে পারার জীবনটাই সবচেয়ে ভালো, অনেক স্বাধীন থাকা। সাইফুল হক, আমরা আসলে এতক্ষণ আলোচনায় মনে হচ্ছিল যে নির্বাচন কমিশন সম্ভবত কোনো চাপে আছে, কিন্তু কমিশনার আনোয়ারুল ইসলাম একবার স্পষ্ট বলে দিয়েছেন নির্বাচন নিয়ে কোনো চাপে তারা নেই, নির্দিষ্ট সময় নির্বাচন হবে, কারো কোনো বিষয়ে কোনো তারা এখন করছে না। কিন্তু যখন তিনি কথাটা বলছেন তখন ছাত্রদল সেখানে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। কি দাবিতে করেছে? এই যে ঋণ খেলাপি, দ্বৈত নাগরিক, দাবি তো সবার একটাই। না, একটা তো হলো সর্বদলীয় দাবি। হ্যাঁ, ভালো তো এটা। হ্যাঁ, না, একটা তো বলেছে যে নির্বাচন কমিশন তো চাপে নেই, এই কথা বলার মধ্য দিয়ে বোঝা যায় যে ওনারা চাপে আছেন, না হলে এই কথা ওনার বলার দরকার হতো না। ঠিক আছে, তো এটা ওরকম যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তো ওনারা তো চাপে আছেন। আমি মনে করি চাপটা যদি ম্যাক্রো লেভেলে একটু চিন্তা করেন, 17 বছর পরে যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনটা ক্রেডিবল কিনা, ফেয়ার কিনা, ডেমোক্রেটিক কিনা, অ্যাকসেপ্টেবল কিনা, কম্পিটিটিভ হচ্ছে কিনা, এই চ্যালেঞ্জ, এই চাপ তো আছেই। যদি ওনারা চাপটা যদি ওনারা উপলব্ধির মধ্যে নেন, তারা বারবার কমিট করছেন, ইয়েস আমরা এবার আমাদের সামর্থ্যের সর্বস্বটা দিয়ে আমরা এবার একটা ভালো নির্বাচন আমরা করব, যে নির্বাচন আগের মতন কোনোভাবে প্রশ্নবিদ্ধ হবে না। আমি বলেছি তাদের উদ্দেশ্য নিয়ে আমার কোনো বড় ধরনের কোনো প্রশ্ন নেই,
কিন্তু বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি তাদের, আমি কি কথা দিয়ে জাজ করব, নাকি প্রতি পদে পদে তাদের যে কাজগুলোর ক্ষেত্রে তারা খুব বড় ধরনের জন আস্থা তারা কিন্তু অর্জন করতে পারছেন না। এই যে নির্বাচনের বিশেষ করে একটা প্রশ্ন আছে নির্বাচন কমিশনের ব্যাপারে। ওনারা প্রথম সবচেয়ে বড় অনাস্থার কাজ করেছেন আরপিও, যেটা ওনারা চূড়ান্ত করেছেন। 1 নম্বর স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টি, তাদের সঙ্গে প্রায়ের কোনো ডিসকাশন ছাড়াই ওনারা জনপ্রতিনিধিত্ব আদেশ ওনারা কিন্তু চূড়ান্ত করেছেন। সেটাকে ভেটিংয়ে পাঠিয়েছেন, উপদেষ্টা মণ্ডলী গ্রহণ করেছেন, আইন মন্ত্রণালয় পাশ করেছেন। রাজনৈতিক দল জনগণের উপরে সেটা তারা কিন্তু একভাবে তারা কিন্তু ইম্পোজ করেছেন, যেটা আগে কখনোই সেটা হয়নি। সবচেয়ে আনডেমোক্রেটিক কাজ। যারা ভোটটা করবে, যারা ইলেকশনটা করবে, যারা প্রধান পার্ট ইলেকশনের জনগণের পরে, তাদের সঙ্গে তারা কোনো আলোচনাই তারা কিন্তু করেননি। এবং তারা উত্তর কি দিলেন যে জাতীয় ঐক্যমত কমিশনে আমরা ধরে নিয়েছি এইসব বিষয়গুলো আলোচনা হবে। ওনাদেরকে আমি একাধিকবার বলেছি জাতীয় ঐক্যমত কমিশনে এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি। তো আপনারা তো একটা অর্গানিক রিলেশনশিপের মধ্যে আছেন, যোগাযোগ আছে, কথাবার্তা আছে, আলাপ আলোচনা আছে, কি আলোচনা হচ্ছে এটা কোনো আলোচনার ভেতরে এটা আসা নেই। এমনকি নির্বাচন কমিশন এবার এতগুলো বিষয়, কালো টাকা, দুর্বৃত্তায়ন, নির্বাচনের যে কালো টাকার খেলা, নির্বাচন শেষ পর্যন্ত টাকার খেলায় পর্যবেসিত হয়, এটা বন্ধ করার ব্যাপারে দৃশ্যমান কার্যকর বিশ্বাসযোগ্য তাদের কিন্তু কোনো প্রস্তাবনাই নেই আরপিএর ভিতরে, যেটা আমরা বহুবার তাদেরকে বলেছি। এজন্য নির্বাচনের আনুষ্ঠানিক শুরু হওয়ার অনেক আগেই প্রার্থীরা ইতিমধ্যে সর্বোচ্চ ব্যয়সীমার 25 লক্ষ, ভোটার প্রতি সর্বোচ্চ আপনি 10 টাকা খরচ করবেন। তবে বলা হয়েছে সর্বোচ্চ এটা 25 লক্ষ টাকার উপরে এটা যাবে না। অনেক প্রার্থীরাই বহু আগেই তার কয়েক গুণ তারা খরচ করে ফেলেছেন, এটা আপনারা সবাই জানেন। ঢাকা শহরের দিকে তাকালেই সেটা বোঝা যাবে, আর ঢাকার বাইরেও কম বেশি একই চিত্র। ইলেকশন কমিশন কোনো ব্যাপারে কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। আর তারপরে এবার এই যে মনোনয়ন কেন্দ্র করে যেগুলো ফেলছে, মনোনয়ন কেন্দ্র করে তারা যেগুলো তারা বাতিল করেছেন, একই ধরনের ত্রুটিতে 2 জেলাতে 2 রকম। কিছু ইলেকশন মনোনয়নের কিছু আছে যেগুলো অপরিবর্তনীয়, যেটা আমার আজিজ ভাই চমৎকার করে বললেন। কিছু প্রশ্ন আছে যখন এটা বোঝা যায় যেগুলো অপরিবর্তনীয়। আপনি ঋণ খেলাপি, এটা আর কোনো আলোচনা, বাংলাদেশ ব্যাংক যখন দিয়ে দেয়, দ্যাট শুড বি কনসিডার্ড অ্যাজ এ ফাইনাল ডকুমেন্টস। এটা নিয়ে প্রশ্ন তোলবার কোনো সুযোগ নেই। একইভাবে দ্বৈত নাগরিক থেকে শুরু করে অন্যান্যগুলো একই ধরনের প্রশ্ন। তো আপনি এগুলোকে আবার ঘুরে ফিরে এগুলো আপনি এন্টারটেইন করছেন। ওই যে আপনি বললেন না যে মানে নানান এক্সাম্পল এগুলো আছে। এটা শুধুমাত্র হ্যাঁ বিএনপির উপর অভিযোগ বেশি, কিন্তু বিএনপির অন্যান্য দলের ক্ষেত্র, জামাত থেকে শুরু করে অন্যান্য দলের ক্ষেত্র কথাগুলো এসছে। কথা যে আসেনি তা না, কিন্তু আপনি অনেক কিছু আছে যে টেকনিক্যাল মুদ্রণ প্রমাদ, একটা শব্দ, একটা অক্ষর ঠিক হয়নি, সেগুলোর জন্য কোনো জেলা মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন, কোনো জেলা তাৎক্ষণিকভাবে ওটাকে সংশোধন করে বা আরেকটা হলফনামা দিয়ে সেটা সংশোধিত হয়েছে। তো এই ধরনের দ্বৈততা হয়েছে। এগুলো অনেকগুলো মানে অ্যানামলি তৈরি করেছে। আর তবে আমি নির্বাচন কমিশন ব্রডলি বলবো, নির্বাচন পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে পারে, জাতীয় নির্বাচন বড় ধরনের কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারে, এরকম কোনো ব্যত্যয় আছে, ত্রুটি আছে, ঘাটতি আছে, এরকম কোনো গ্রস কোনো অ্যানামলির কথাটা নিশ্চয় বলা যাবে না। থাকলে সেগুলো চেষ্টা হচ্ছে কিভাবে সংশোধন করা যায়, সেগুলো ত্রুটিগুলো সারিয়ে তুলে একটা অ্যাকসেপ্টেবল জায়গায় আসা যায় কিনা। আমি বলেছি তারা এই ব্যাপারে তাদের একটা আন্তরিক একটা উদ্যোগের জায়গাটা আছে। এবং এগুলো আমি বারবারই বলেছি, ইলেকশন কমিশন যে ক্ষমতাটা আছে, এই ক্ষমতাটা প্রপারলি ওনারা এক্সারসাইজ করছেন না। এটা ওনাদের ব্যাপার আমার বড় সমালোচনা, যে জন্য কিন্তু লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু এটা কিন্তু কাগজে থেকে যাচ্ছে, বাস্তবে সেটা কিন্তু ইমপ্লিমেন্টেড হচ্ছে না। আপনি নির্বাচনের আগে সমস্ত অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের জন্য কম্বিং অপারেশন হয়। এখন অপারেশন ডেভিল হান্টের 2nd ফেজ চলছে, কিন্তু এখনও পর্যন্ত দৃশ্যমানভাবে অবৈধ অস্ত্র উদ্ধারের এরকম কোনো মানে বিশ্বযোগ্য তৎপরতা আমি দেখছি না। আজকে দেখলাম, আপনার এখানে আসার আগে অনলাইন দেখছিলাম, 31শে জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্রগুলোকে থানায় জমা দিতে বলা হয়েছে। তো এতদিন পরে কেন?
আবার আপনি বলছেন প্রার্থীদেরকে আবার আপনি ওই অস্ত্রের লাইসেন্স দেওয়ার জন্য বলছেন। আমি ইতিমধ্যে বহু আগে বলেছি যে এগুলো হচ্ছে ওনাদের অভিজ্ঞতার ঘাটতি এগুলোর জন্য। তো প্রার্থীদের নিশ্চয়ই নিরাপত্তার প্রশ্ন আছে, প্রার্থীর নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা, আর দেখবেন ইলেকশনটা এগিয়ে আসবে, ভোট কেন্দ্রের নিরাপত্তাটা সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে তখন কিন্তু আসবে এটা। এবং এই ভোট কেন্দ্রের নিরাপত্তা কেবলমাত্র কিন্তু পুলিশ দিয়ে কিন্তু এটা করা যাবে না, যদিও মিলিটারি ডিপ্লয়মেন্টের কথা বলা হয়েছে, কিন্তু এগুলোর ব্যাপারে প্রধানত ভোটারদের কনসিয়াসনেস, রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্রডলি এক ধরনের কনসেনসাস দরকার হবে। তারা যদি মনে করেন চট দখলের মতন করে যেখানে সুবিধা করা যাবে না প্রায় দখল করবেন, তাহলে কিন্তু পুরনো কায়দার ইতিহাস ফিরে আসতে পারে। ওই জায়গায় আমরা কেউ যেতে চাই না। আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে পার্লামেন্ট প্রশ্নবিদ্ধ হবে, এর মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে অনেকগুলো বড় প্রশ্ন হোঁচট খেতে খেতে হয়তো সরকারও গঠিত হতে পারে। এরকম কালিমা আগামী নির্বাচনে আমরা কিন্তু দেখতে চাই না। তাহলে এখনও সময় আছে। আমি মনে করি এটা একটা যৌথ অর্কেস্ট্রা, সরকার, ইলেকশন কমিশন, রাজনৈতিক দল এবং জনগণ সবাইকে আস্থার মধ্যে নেন। গ্রস বিষয়গুলোর ব্যাপারে দলের চেহারা না দেখে আইন বিধি কি বলে সেভাবে আপনি সিদ্ধান্ত নেন। মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, জনগণ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। সাময়িকভাবে কেউ কেউ আনহ্যাপি হলেও, এবং ইতিমধ্যে আমি বলেছি আমার 12 আসনে কোথাও কোথাও আতঙ্ক তৈরি করা হচ্ছে। এখন এটা বোঝা যাবে যে আমার এখানে 4টে থানা আছে, আতঙ্ক ইনডিরেক্টলি বা প্রত্যক্ষ যারা আতঙ্কটা তৈরি করার চেষ্টা করছেন। কি ধরনের আতঙ্ক? হ্যাঁ, কি ধরনের আতঙ্ক? আতঙ্ক হচ্ছে এটা করতে হবে, এটা যেতে হবে, এটা না হলে চলবে না, এই এলাকায় অন্যরা কেউ যেতে পারবে না, ঢুকতে পারবে না, ইত্যাকার। এটা বোঝা যাবে আরো পরে, বললাম না 22 তারিখের পরে কিছু লক্ষণ দেখছি। তাহলে এখনই এগুলোকে থামিয়ে দেওয়া দরকার। এবং এগুলো তো আমরা বরদাস্ত করবো না। আপনি ভাই ফেয়ার প্লে করেন। মানুষ এবারকার আমরা অপেক্ষা করছি পছন্দের দল বা প্রার্থীকে ভোট দিতে পারবে এরকম একটা সুযোগের জন্য। 17 বছর ধরে যে নির্বাচন, সেই নির্বাচনকে আপনি আবার আপনার ইচ্ছা মতন পুরনো কায়দায় নিয়ে যাবেন, এগুলোকে জনগণ, ভোটার কোনো পক্ষেরই এগুলোকে এন্ডোর্স করার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে একটা ব্রডলি একটা কনসেনসাস আমাদের মধ্যে দরকার এগুলোর জন্য। আলোচনা শুনছিলেন, আমি ঠিক ওই যে ঋণ খেলাপি জায়গাটা আপনার কাছে একটু আমি জানতে চাইব। ঋণ খেলাপি, এবং আপনি আমাদের সিনিয়র সাংবাদিক, আমাদের অভিভাবক, আপনি দেখেছেন নিশ্চয়ই ঋণ খেলাপির একটা বিষয়, একটা হেডলাইন হয়েছে, দিয়ে দিন ইলেকশন কমিশন থেকে বলছে ওই ঋণ খেলাপি তারটা ওকে করছে, করে কয় ঋণটা দিয়ে দিন, এটা বলছে। তো এইভাবে এত ক্যাজুয়ালি তো আইন প্রয়োগ হয় না। আপনি বলেন, এই যে ধরেন আমি আগে বলছিলাম না যে ইলেকশন কমিশন বলির পাঠা হয়েছে, প্রথমে কিন্তু জামাত ইসলাম থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল এসপি এবং ডিসি লটারির মাধ্যমে ট্রান্সফার করা হোক, এবং সেটা করেছে ইলেকশন কমিশন করেছে। এটা ইলেকশন কমিশনের দুর্বলতা। কারণ হচ্ছে এটা এখন বলা হচ্ছে, যেমন এনসিপিও বলছে আজকে, যে বিএনপির প্রতি ইলেকশন কমিশন পক্ষপাত দুষ্ট মানে প্রশাসন সব নাকি বিএনপির দিকে হেলে পড়ছে। লটারিতে ত্রুটি, তো লটারি করছেন কে? এক। 2 নম্বর হচ্ছে ফেসিবাদের আমলে বিএনপির লোক কেউ তো চাকরি পায় নাই, জামাতের লোকও চাকরি পায় নাই। জামাতের লোক 2 সাইডে পাইতে পারে, কারণ জামাতের তো গুপ্ত রাজনীতি করার প্র্যাকটিস আছে, সুতরাং তারা পেতে পারে, তল দিয়ে পাওয়া যেতে পারে, যেমন ঢাকা ইউনিভার্সিটির মতো। সুতরাং এখানে তো আপনি ফেসিবাদের দোষর বলতেছেন, সব হেলে পড়ছে। আরে ভাই, 96 নির্বাচনের সময় আওয়ামী লীগ বিএনপি জিতবে, এটা কোনো জরিপে কেউ কল্পনা করে নাই। হ্যাঁ, কিন্তু দেখা গেল তলে তলে জনগণ ভোট দিয়ে বিএনপির সরকারে পাঠিয়ে দিছে। 91, হ্যাঁ, তলে পাঠিয়ে দিছে। তো এখন আমার বক্তব্য হচ্ছে, এটা কি জনগণের দোষ? জনগণ, কারণ আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কারণে এই ভোটটা দিয়ে ফেলছে, তাই না? যে ইনি অন্তত বেইমানি করবে না, জনগণের কাছে প্রতারণা করবে না, ভোট দিছে। এবারে ইলেকশন কমিশন যে এই যে প্রত্যেকটা যে যখন যা ধাক্কা দিচ্ছে ওই দিকে চলে যাচ্ছে। আর আপনি বলেন তো, ঋণ খেলাপি আইন পারমিট করে না, ঋণ খেলাপি সে চাক্ষুষ প্রমাণিত, তারে কয় ঋণটা দিয়ে দিন, ছেড়ে দিলাম, দিয়ে দিন। এটা কোনো কথা? এটা লাইভে শোনা যাচ্ছে। এরপরে আর ইলেকশন কমিশনের উপরে কেউ
ভরসা রাখতে পারে? ধরেন আমি না, বলেন ওইটা ওখানকার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার অ্যাজ এ হোল নির্বাচন মানে আপনার না না, তার জন্য সমগ্র ইলেকশন কমিশনকে অ্যাজ এ হোল না, আপনি না, আমার বরঞ্চ আমি ওই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে উচিত ছিল ইলেকশন কমিশনের তাকে বরঞ্চ জবাবদিহিতার মধ্যে আনা, যে আপনি কিভাবে এরকম একটা প্রশ্নটা তখনই ওঠে যখন আপনি তিনি যান। তাদের প্রতিনিধিত্ব করছেন। রাইট রাইট না প্রতিনিধিত্ব এখন করাটাই না, করলে যে বিষয়টা সব হচ্ছে হয়ে যাবে তা না। অনেক জায়গায় এই নির্বাচনটা হলেও প্রশ্ন কিন্তু থেকে যাবে। প্রশ্ন থেকে যাবে, ধরেন এই যে ব্যালট পেটে ভোট, এই যে, হ্যাঁ। এইটা কিন্তু Postal ballot এ, দেখেন পোস্টাল ব্যালটে যে ভোট, এই ভোট কিন্তু ম্যানিপুলেট ইতিমধ্যে হচ্ছে। Right. তারপরে ভোট কিন্তু ট্রান্সফার করা হচ্ছে, এই সিটেরটা অমুক জায়গায় বরিশাল ভোট পাবনায়, পাবনার ভোট কুমিল্লায়, এইভাবে ট্রান্সফার হচ্ছে। এগুলো নিয়ে প্রশ্ন থাকবে তো, ইতিমধ্যে প্রমাণিত হয়েছে তো। এবং ইলেকশন কমিশনে বিএনপির ইলেকশনের দায়িত্বে আছেন স্ট্যান্ডিং কমিটির মেম্বার নজরুল ইসলাম খান, অভিযোগ দিয়েছে যেমন ব্যালট পেপার সম্পর্কে যে ভাঁজে, ওটার ইলেকশন কমিশন এইভাবে সংশোধন দিছে যে এখন যারা প্রবাসে যে ব্যালটগুলো দেয়া হয়েছিল সব প্রতীক নিয়ে, এবারে প্রত্যেকটা সেন্টারের আলাদা আলাদা ইয়ে থাকবে, প্রার্থীদের প্রতীক নিয়ে নতুন ব্যালট পেপার দেওয়া হবে। হ্যাঁ, তাহলে দেওয়া হলো। এবারে যেভাবে ব্যালট পেপারগুলো এক জায়গায় করা হয়েছে আর একবার যে হবে না, এটার যদি ইলেকশন কমিশনের সেই ক্ষমতা না থাকে। এখানে ছোট ছোট দুটা প্রশ্ন আছে। একটা আমার প্রশ্ন হচ্ছে আমাদের প্রবাসী কত, মানে প্রবাসী 1.5 কোটি। 1.5 কোটি। তা আপনি ধরি। কোন প্রক্রিয়ায় এই যে নির্দিষ্ট সংখ্যক প্রবাসীকে না, যারা প্রবাসে বলা হয়েছে, রেজিস্ট্রেশন যারা যারা রেজিস্ট্রেশন করছে তারা করেছে, ভোটার হয়েছে। তারা ভোটার হয়েছে। যারা তারা আগ্রহী ভোটার হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে অনেকে তো স্বতন্ত্র নির্বাচন করছে, তাদের মার্কা তো সেখানে নাই কোথায়? ওই জায়গায় না, তখন ওটা তো মার্কার নাই, নাই তো। মার্কার দিবে। এটা তো- ওটা তো আমি তো ভোট দিয়ে ফেলাইছি, ভোট দিয়ে পাঠাইও দিব, সময় হয়ে গেছে। না, পাঠায় এখনো দেয় নাই। দিবে? ইলেকশনের প্রতীক ফাইনালি তো প্রতীক হবে না, কিন্তু এখন ভোট হয়ে গেছে, না, না, ফেসবুকে চলে আসছে যে আমি এই যে দেখেন আমি ভোট দিছি মুখ মার্কায়। সেটা জি। বলতেছে কিন্তু আলটিমেটলি উইথড্রর পরে জি। তারপরে তো ফাইনাল ব্যালট পেপার হবে, এবং বাংলাদেশে প্রত্যেকটা সিটের জন্য আলাদা ব্যালট পেপার হবে। একটা হবে ওই হানা ভোটের জন্য, আর একটা হবে আপনার প্রার্থী। ধরেন আমরা যে সিটে বসে আছি, এখানে যে কয়েকজন প্রার্থী হবে তাদের যেমন উনি লাঙ্গল, আর একজন কোদাল, ধান শীষ ইত্যাদি, কোদাল আপনি আমাকে লাঙ্গল দিয়ে দিচ্ছেন, আমি আমার ঘাড়ে কোদাল দিয়ে দিচ্ছেন লাঙ্গল, এটা কিছু হইলেও বলেন। এটা দিয়ে ব্যালট করা হবে, তাই না? ধরেন এবারে যেহেতু পারছে না, তাইলে আপনি বলছেন যে ফাইনালটা হবে, এখন যেটা পাঠাইছে এটা কি সেমিফাইনাল? এটা বাদ, এটা বাদ, এটা বাদ। রাষ্ট্র এতগুলি টাকা খরচ করে আপনি পাঠাইলে ইয়ে করলে এটা বাদ। আরেকটা তো কত টাকা ঋণ খেলাপিরা ইলেকশন করে না, শত শত কোটি আমার টাকা এখানে হারাইছে। তথ্যের কিছু রেমান, ঘাটতি আছে। বলেন তো ভাই, আমার কি মতে- তথ্যের ঘাটতিটা কি ভাই? আমার মতে শোনেন, ওনারা যে ব্যালট পেপারটা পাঠিয়েছেন ওখানে বেসিক্যালি সবগুলো প্রতীকই আছে। হ্যাঁ, হ্যাঁ। ইলেকশন কমিশন এই প্রতীক থেকেই বরাদ্দ দিবেন, কিন্তু সমস্যাটা হচ্ছে ইনস্ট্রাকশনের, যে আপনি কখন ভোট দিতে পারবেন। এখন অনেকে ব্যালট পেপারটা নিয়ে আগেই ভোট দিয়ে আরম্ভ করে দিচ্ছে, ওইটা হচ্ছে তথ্যের ঘাটতি। এবং আমি মনে করি ইলেকশন কমিশনেরও এই ক্ষেত্রে হয়তো ওনারা সঠিকভাবে ইনফর্ম করতে পারেন। এখানে আরেকটা ত্রুটি আছে। ত্রুটিটা হচ্ছে, সে ফর এক্সাম্পল ওমানে আমি কথা একটা উদাহরণ টানলাম, যেহেতু মিডল ইস্টের কথা। ওমানে এক ভদ্রলোক, তিনি ধরে নিচ্ছে আমার মুন্সিগঞ্জের মানুষ। আচ্ছা, তো এবং তিনি একটা নির্দিষ্ট আসন, যেটা বলেন যে আসন ওয়াইজ মার্কা দেওয়া হবে। এখন এটা কিন্তু খুবই ডিফিকাল্ট হবে, যে সেটা হচ্ছে যে আসন ওয়াইজ, মানে আমার ওখানে দেখা গেলো 10 জন মানুষ, কথার কথা 10 জন মানুষ ওখানে নিবন্ধিত হয়েছেন মানে ভোটার হিসেবে। এখন ওই 10 জনের জন্য 10টা আমার আসনের যে ব্যালট, সেই 10টা না, ওইটা যাবে না, ওইটা একটা স্ট্যান্ডার্ড ব্যালট গেছে। কিন্তু সেটাই তো যাওয়া উচিত। স্ট্যান্ডার্ড ব্যালট গেছে, যেখানে সবগুলো প্রতীক থাকবে। সবগুলো প্রতীক থাকবে। আপনার উনি আসনের কিভাবে জানবেন কে স্বতন্ত্র? ওইটাই এখন আপনার আসনে যখন 22 তারিখে যখন জানবে যে কে স্বতন্ত্র না, এবং যে স্বতন্ত্র তার প্রতীক কি, ওই প্রতীকটাও কিন্তু ওই তো ভোট দেওয়া হয়ে গেছে। না, ওইটাই হচ্ছে কমিউনিকেশন। না, এটা নিয়ম মতো হয় না, ওইটা নিয়ম মতো হয় না, ওটা আপনি ফাইনাল করবেন। হ্যাঁ, ফাইনাল তারপরে প্রতীক বরাদ্দ দিবে, তারপরে আপনি ভোট ধানের শীর্ষ বরাদ্দ হবে হ্যাঁ, অফিসে ওই দিন। বরাদ্দ হলে
প্রত্যেকটা সিটের জন্য প্রার্থী যে কয়েকজন ওইটার একটা ব্যালট হবে। না ওইটার ব্যালট তো হচ্ছে আমাদের কনস্টিটুয়েন্সিগুলোতে যায়, যেটা পোস্টাল ব্যালট, ধরেন একটা স্ট্যান্ডার্ড ব্যালট আছে, যেখানে ইলেকশন কমিশনের লিস্টেড সবগুলো প্রতীক আছে। এখন আপনার দায়িত্ব হচ্ছে যেদিন প্রতীক বরাদ্দ হবে ওই দিন পর্যন্ত অপেক্ষা করা, এবং এর পরে আপনি তখন দেখবেন, ধরেন আমার ওখানে প্রার্থী হচ্ছে 3 জন, তার মানে একজনের প্রতীক সাপোজ, একজনের প্রতীক কাপ, একজনের প্রতীক ছাতা সাপোজ, আর একজনের প্রতীক এটা, তখন আপনি ওই লিস্টের যতগুলো প্রতীক আছে ওখান থেকে আপনি ওই তিন প্রতীকের একটাতে দিবেন। এটাই হওয়ার কথা। কিন্তু এখানে যোগাযোগের আমাদের কমিউনিকেশন গ্যাপ বা ইলেকশন কমিশনের এটা কি দায়িত্বে অবহেলা এবং আমরা যেহেতু এটা ফার্স্ট টাইম করছি হতে পারে, মানে এটা আমি তাদেরকে বেনিফিট অফ ডাউট দিতে চাই, কিন্তু এটা গুরুতর ওমিশন আর কি। এটা ওনারা কমিশন না, কিন্তু ওনারা দায়িত্ব অবহেলা পোস্টাল ব্যালট ছিল, জেলখানা বা কিন্তু প্রবাসীদের ভোটার করা এই প্রথম। আমার কথা হচ্ছে প্রবাসীদের সরকার, এটা অনেকেই বিদেশি নাগরিক আছে প্রবাসের প্রতি অনুগত ফটফট করে ওর ভিতরে। আর আমি এক টক শোতে গেছি, আমেরিকান সে সিটিজেন, সে ভোটার হয়েছে, সে তো ভোট দিবে, তার অনুগত্যটা কোথায়? না সে ভোটার হইতে আপত্তি নাই, সে প্রার্থী হইতে আপত্তি, কিন্তু সে যে ভোটটা দিবে তখন তো তার ইন্টারেস্ট, আমেরিকার ইন্টারেস্ট দেখে সে ভোট পারবে। আপনার আইন তো সেটাকে অ্যালাউ করে, না ওইটা আমেরিকান ইন্টারেস্ট দেখে বা ব্রিটিশ ইন্টারেস্ট দেখে করতে হবে। পার্টিলে আমি আমেরিকান, মানে এটা হচ্ছে ডুয়াল সিটিজেনশিপকে মানে আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যে আপনি বলছেন আপনি আমেরিকান নাগরিক নন, পাবলিকলি বলছেন, সেটা আমি ধরে নিচ্ছি আপনি আমেরিকান সিটিজেন নন, ধরে নিচ্ছি। আচ্ছা, তো আমেরিকায় যারা সিটিজেন হয়, দে হ্যাভ টু কাইন্ড অফ সিটিজেন্স। একটা হচ্ছে ন্যাচারালাইজড সিটিজেন, আরেকটা হচ্ছে জন্মগত নাগরিক। যেমন আমার কন্যা জন্মগত নাগরিক, তাকে কোনো আলাদা ওঠ নিতে হয়নি। কিন্তু যিনি ন্যাচারালাইজড সিটিজেন, বৈবাহিক প্রক্রিয়া, নানা প্রক্রিয়ায় যারা হয়েছেন আর কি, সোজা কথা, তাই না, বা বাবা মায়ের সূত্রে যেভাবে হোক না কেন, তাদেরকে তো একটা ওত নিতে হয়। সে ওতটা কি? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যের শপথ নিতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট, মানে স্বার্থ প্রোটেক্ট করার অঙ্গীকার নিতে হয়, তাকে সংরক্ষণ করার অঙ্গীকার নিতে হয়। তো যিনি আরেকটি দেশের স্বার্থ, কথার কথা, আরেকটি দেশের স্বার্থ যিনি, যেমন মনে করেন আমি যদি আইডিয়ালি যদি ভেবে বলি, এটা জাস্ট উদাহরণ হিসেবে, ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র, আমি জানি না বা এটা ঠিকও না তথ্যটা, শেখ হাসিনা প্রায় ক্লেম করতেন মার্কিন যুক্তরাষ্ট্র কি বলে সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি বানাতে চায়। আমেরিকা বহুবার বলছে যে এইটা আমাদের কোনো ইন্টারেস্ট না। 70 সাল থেকে এই ডিবেট চলতেছে। এই ওখানকার ভূ প্রকৃতি যা, তাতে ওটা বেস বানাবার মতন জিনিসও না। এখন মনে করেন ইউ আর এ সিটিজেন, আপনি শপথ নিয়েছেন যে কি আপনি তার ইন্টারেস্ট প্রোটেক্ট করবেন। এখন দেখেন কথার কথা, ধরেন একটা পার্টি, তারা বলে যে আমরা করবো না, কি বলে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো দেবো না, কি বেস্ট টেস্ট করার কোনো অনুমতি দেবো, নো ওয়ে। আচ্ছা, তো আপনি ওই নাগরিক হিসেবে, ওই দেশের নাগরিক হিসেবে আপনার উচিত কি? আপনার উচিত হবে যে যেই দলটি বেস দিতে চায় না তাকে ভোট না দেওয়া, কারণ আপনি তো আনুগত্যের শপথ দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি। সুতরাং এই ব্যাপারগুলো ভবিষ্যতে, আমি যেটা একটু বলতে চাই, ভবিষ্যতে আমাদের স্ক্রুটিনি করা দরকার। 5 বছর পর নির্বাচন আসলে এই দ্বৈততা পরিহার করার যে একটা প্রবণতা, অথবা পরিহার করছি, তারপর নিউজ আসে তিনি দ্বৈত নাগরিকত্ব পরিহার করিয়া তিনি প্রার্থী হইলেন। এটা কি একটা নিউজ? এটা হচ্ছে দ্বিচারিতা। এমনকি আমি তো মনে করি ইভেন পলিটিক্যাল পার্টিতেও অন্য দেশের প্রতি যাদের আস্থা, বিশ্বাস এবং তাদের স্বার্থ সংরক্ষণ করার অঙ্গীকার যাদের আছে, তারা তো একটা পার্টিরও অফিস বিয়ারার হওয়াটা তাদের নৈতিকভাবে উচিত না। আমরা ছোট্ট প্রশ্ন করি, ভবিষ্যতে কোনো নাগরিক যদি প্রশ্ন করে, আপনি এখন এটাকে আপনি অ্যালাউ করছেন না, তা আপনি 1.5-2 বছর একটা চালালেন, আপনি আপনার কথাই কোট আনকোট যে প্রবাসীদেরকে দিয়ে আপনি সরকার চালালেন, তো সেটাও একটা আপরাইজিংয়ের পরে এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে প্রবাসী দ্বৈত নাগরিকরা দিয়ে তাদের নেতৃত্বে যদি আপনি এটা সরকারি চালাতে পারেন, একটা ইন্ডিপেন্ডেন্ট দেশকে যদি চালাতে পারেন, তাহলে আমি একজন ব্যক্তি হিসেবে আমার ক্ষেত্রে কোথায় কে চালাইলো? তো
এই যে সরকার তো প্রবাসীদের না না প্রায় এটা অনেকে it প্রবাসী। will be an দ্বৈত নাগরিক overstatement, মানে জি, ভাই, এটা জি, overstatement হবে। আজিজ ভাই বললেন না, আমি বললাম দুই সুলতান মোহাম্মদ জাকারিয়া, আমি আমি আপনাকে বললাম এগুলো অন্যটা প্রশ্ন, প্রসঙ্গ না, না, করলাম। এগুলো এই- আলোচনা। একটু আমি যদ্দূর আমি গণভোটে না, আমি জি, বিশ্বাস করি যে ভোটের প্রফেসর পক্ষে মোহাম্মদ প্রচারণার ইউনূস অংশ হিসেবে বাংলাদেশের নাগরিক। ভাষণ দিয়েছেন প্রধান অন্য উপদেষ্টা। দেশের খুবই নাগরিক। গুরুত্বপূর্ণ বিষয়। আপনার দলের অবস্থান এবং এই যে প্রধান উপদেষ্টা আহ্বান, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। অনুষ্ঠান শেষ পর্যায়ে সংক্ষেপে একটু বলতে চাই। ধন্যবাদ। দেখেন, আমরা এখন এই সরকারের আইনি ভিত্তি নিয়ে কিংবা বিভিন্নভাবে উনি যেরকম বললেন এটা প্রবাসী সরকার, এটা অনেক ধরনের প্রশ্ন আছে, কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে এই সরকার কোন প্রেক্ষাপটে আসছে, রাইট। এবং এই সরকারের তো মানে আপনি আইনি ভিত্তির কথা যখন বলবেন, কোন আইনের ভিত্তিতে ভিত্তি, যে আইনে তো এখনো শেখ হাসিনা প্রাইম মিনিস্টার থাকার কথা, যে আইনে আমাদের ইলেকশন হওয়ার কথা 2029 সালে। না, আমি আপনার সাথে ডিফার করবো এই কারণ অনেকবারই আপনার সাথে আমার ডিফার করতে হচ্ছে। সেটা হচ্ছে যে শেখ হাসিনা যদি প্রপারলি যদি ইলেক্টেড হতেন, তিনি যদি কোনো ফেক ইলেকশনের মধ্যে দিয়ে যদি না যেতেন, তাহলে হয়তো আমি 29 সালে যেতাম। না, আমি হচ্ছে লিগ্যালিটির প্রশ্ন বলছি। লেজিটিমেসির কোশ্চেনে তো আমরা তো শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে আমরা ফাইট করেছি না। আমি বলেছি যে তাকে তো আমরা লিগ্যাল প্রাইম মিনিস্টার মনে করি। লিগ্যালিটির প্রশ্নে বলে না, এখন সেটা তো একটা প্রসেস আছে, কোনটাকে আপনি লিগ্যাল বলবেন, কোনটাকে যেহেতু ভোট হয় না তাই একটা কনস্টিটিউশনাল অর্ডার, তাছাড়া পালাও গেছে, সেটা তো হয়েছে, করে চলে গেছে। রাইট। আমরা তো তাকে কোনোভাবেই লিগ্যাল লেজিটিমেট কিছুই মনে করি না, কিন্তু আপনি যদি একেবারে লিটারালি লটাকে এক্সপ্লেইন করেন, আপনি বললে তো আর এটা হবে না, আমি বললে তো এটা হবে না। এটা একটা দেশে কোনটা আপনি লিগ্যাল বলবেন, কোনটা লিগ্যাল বলবেন না, দেয়ার ইজ এ কোড অফ ল। আমি বললেই যদি বৈধ হয়ে যেতে, সে কারণে এই সরকার তো এক্সট্রা লিগ্যাল, মানে এক্সট্রা কনস্টিটিউশনাল একটা সরকার না, এটা আসছে একটা বিশেষ পরিস্থিতিতে, এবং সেটাকে আমরা ডক্ট্রিন অফ নেসেসিটি কনস্টিটিউশনের বাইরের সরকার, এটা আমি আগে এগ্রি করি আপনার সাথে, হ্যাঁ, সবকিছুতেই। আমি বলছি যে এই সরকার ওই ধরনের একটা সরকার ছিল বলেই তো আমাদেরকে পিপলসের অল্টারনেটিভ পাওয়ার দিয়ে তাকে আমাদের অবাত্র করতে হয়েছে, 2000 মানুষকে জীবন দিতে হয়েছে, এবং সেই অবাত্র গণ অভ্যুত্থানই আইন, হ্যাঁ, গণ অভ্যুত্থানই আইন তো তৈরি করে, রাইট। এটাই তো আমরা গত দেড় বছর ধরে আর্গুই করে আসছি। আমাদের বিএনপির বন্ধুরা বরং এই টক শোগুলোতে বারবার বলেছে লিগ্যালিটির প্রশ্ন, লিগ্যালিটির। আমরা বলেছি যে গণ অভ্যুত্থান বিপ্লব দেমসেলফ দে ক্রিয়েট ল, কন্ডিশন ক্রিয়েট করে, রাইট। আপনি যখন পুরনো আইনের, পুরনো কনস্টিটিউশনের রেফারেন্স দিয়ে এই সরকারকে জাস্টিফাই করতে চাইবেন, তখন অনেকে ওইভাবে বলবে। আমি ওই জন্যই ওই কথাটা বললাম, অনেকে তখন ওইভাবে বলবে, কিন্তু আমরা তো একটা অস্বাভাবিক পরিস্থিতির পরে এই সরকারটা এসছে, এবং সেই অস্বাভাবিক পরিস্থিতি দেখেন আমাদের দেশের, আমি বলি যে রেকর্ডেড হিস্ট্রিতে কোনো যুদ্ধকালীন সময় ছাড়া শান্তিকালীন সময়ে কোনো সরকার, এমনকি ব্রিটিশ অমুক তমুক যত সরকারই আছে, আপনি দেখাইতে পারবেন না যে 2-3 সপ্তাহের ব্যবধানে এত পরিমাণ লোক মারছে আসছে, তারা এত পরিমাণ লোক উইন্ডেড করছে, আহত করছে, 30,000 লোক আহত হয়েছে 2-3 সপ্তাহের মধ্যে। ডিএমপির গোলা বারুদ শেষ হয়ে গেছে। তো সেই ধরনের একটা পরিস্থিতিতে এসে আমাদের রাষ্ট্রের যারা তরুণ ছিল, যারা সবাই বলেছে যে এই রাষ্ট্র আবার স্ট্যাটাস কোতে ফিরে যেতে পারে না, এই রাষ্ট্রের সংস্কার দরকার। এখন সংস্কারের জন্য আমরা এনসিপি থেকে কিংবা আমাদের যারা ইয়াং বন্ধুরা ছিল, আমরা যতটুকু চেয়েছিলাম ততটুকু অ্যাচিভ হয় নাই, এটা সত্য। কিন্তু তারপরও একটা সংস্কারের আপনারা যে সংস্কারের যে জুলাই সনদে সাইন না করে এই যে এখন যে জুলাই সনদের হ্যাঁ বলুন বলছেন, এটা কতটা নৈতিকভাবে সঠিক? না, আমরা তো সাইন, ফার্স্ট অফ অল তো আপনাকে জুলাই সনদে স্বাক্ষরকারী হইতে হবে, অর্থাৎ আপনাকে এন্ডোর্স করতে হবে, দেন ইউ ক্যান আস্ক পিপল যে আপনি হাতে ভোট দেন। আপনি নিজে ওখানে হ্যাঁ করলেন না, এটা ঠিক আছে, আই রেসপেক্ট ইউর অপিনিয়ন। কারণ জুলাই সনদে
বাংলাদেশের সমস্ত সিটিজেন, সমস্ত সোশ্যাল গ্রুপ, রাজনৈতিক গ্রুপ তো সাইন করার কোনো সুযোগ হয় নাই। হাজার হাজার গ্রুপ আছে, সোশ্যাল গ্রুপ আছে, ব্যবসায়ী গ্রুপ আছে, কালচারাল গ্রুপ আছে, তারাও তো হ্যাঁ ভোটের আপনারা তো আমরা নেতৃত্ব দিয়েছেন, আপনারা বলছেন না একটু প্রবলেম এটা বলে গুবলেট করা যাবে না। না আসলে বলতে চাচ্ছিলাম না, কারণ আপনারা ছিলেন এনটাইটেল রাজনৈতিক দল যারা জাতীয় সংলাপে অংশ নিয়েছে, তারা এনটাইটেল ছিল যে তারা এখানে স্বাক্ষর করবেন, যারা পুরো আলোচনার পার্ট ছিলেন, যারা পুরো আপরাইজিংকে যারা আমরা আফোল্ড করেছি। তাহলে এটা আমাদের রাজনৈতিক দায়িত্ব ছিল, পলিটিক্যাল, ইথিক্যাল, মোরাল দায়িত্ব ছিল। কিন্তু আপনারা এ পর্যন্ত যেটা ডক্টর রিপন খুব জাস্টিফাইড প্রশ্নটা রেজ করেছেন, এটা আপনাকে সব বলতে হবে তা না। এটা হচ্ছে স্ববিরোধিতা, যে আপনাকে যে আপনি সেখানে যারা আমরা স্বাক্ষর করেছি সমস্ত প্রশ্নে আমরা একমত হয়ে স্বাক্ষর করিনি। রাইট। গ্রসলি ব্রডলি আমার আকাঙ্ক্ষাটা রিফ্লেক্ট হয়েছে কিনা, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অ্যাড্রেসড হয়েছে, অন দ্যাট বেসিস আমাদের স্ট্রং রিজার্ভেশন থাকার পরও আমরা স্বাক্ষর করেছি দেশের একটা ডেমোক্রেটিক ট্রানজিশনকে সামনে রেখে। বারবার করে আলোচনা হওয়ার পরও আপনারা বহু মানে পদ্মা, মেঘনা, বুড়িগঙ্গা দিয়ে অনেক পানি গেছে, স্বাক্ষর এখন বলছেন জুলাই সনদে হার জন্য এখন ক্যাম্পেইন, অথচ মূল ডকুমেন্টস আপনার স্বাক্ষর পর্যন্ত করেননি। মানুষ যদি আপনাকে প্রশ্ন করে, কোনো ভোটার যদি প্রশ্ন করে যে আপনি যে জরুরি আপনি স্বাক্ষরই করেননি, আপনি ক্লেম করছেন আপনি হচ্ছেন ফ্রন্টলাইনের 1 নম্বর মানুষ, আপনি তাহলে আপনি কোন অথরিটি নিয়ে আপনি এখন আমাকে বলছেন এখানে হা ভোট দেওয়ার জন্য? এই প্রশ্ন আপনার উত্তর। আচ্ছা, আমার উত্তরটা দিই। সংক্ষেপে আমরা স্বাক্ষর করি নাই নট বিকজ অফ দ্য কন্টেন্ট, আমরা স্বাক্ষর করি নাই, বারবার বলেছি আমরা, এবং এটা আপনারা যদি ভুলে যান এখন অন্যদিকে নেন তাইলে এটা তো আপনারা বলতে পারেন। আমরা বলেছি যে এই সনদে যতটুকু অর্জিত হয়েছে ফাইন, রাইট, আমরা একটা এগ্রিমেন্ট করে এটা অর্জন করেছি, কিন্তু এই সনদটা যখন সাইন করলো ইট ওয়াজ এ মেয়ার পেপার, এটা কোনো লিগাল, এটা কীভাবে আপনি এটা ইমপ্লিমেন্ট করবেন, আমরা বলেছি শুধু আপনারা এই সনদটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন এটার একটা ডিটেল ম্যাপ ওইখানে থাকুক, এই জিনিসটা ওখানে ছিল না। পরে আপনারা জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা করলেন, রাইট, তারপরও স্বাক্ষরের তারপরও আমাদের তারপর এখনো আছে, রাইট। তারপরও আমাদের অবস্থান হচ্ছে যখন জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা হইলো, আমাদের অবস্থান, এবং আমরা শপথ যে বলেছি, তো আপনারা অনেক মানে ভালো বোঝেন, সাধারণ জনগণ বোঝেন, আমরাও বুঝি না। এই যে আমাদের সাইফুল হক ভাই, রিপন ভাই বললেন, এক কথায় যদি আপনি বলতে চান, জনগণের কাছে আপনি যাবেন, জনগণ বলবে আপনার হার পক্ষে বলছেন, আপনারা সিগনেচার নিজেরাই করেন নাই, এটার জবাবটা এক কথায় কি দিবেন? এটা তো এটার সাথে মানে ইউ ক্যান নট কম্পেয়ার অ্যাপল উইথ অ্যান অরেঞ্জ। আমার কথা হচ্ছে আপনিও যদি দিই, এটা তো এনসিপি ডকুমেন্ট না, এই গভর্নমেন্টের ডকুমেন্ট হওয়া উচিত ছিল না, এটা হচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে সংস্কারের একটা ডকুমেন্ট আসছে। এখানে আমি স্বাক্ষর করি কি করি নাই, কিন্তু আমি যদি এটার হ্যাঁ ভোট করে ধরতে পারবো না, এটা তো কোনো ইয়ে নাই। অবশ্যই আপনি সন্তুষ্ট বক্তব্যে? না, আমি তার বক্তব্যে একদমই সন্তুষ্ট না। এটা উনি একটা ব্যাখ্যা দিলেন, আপনি হ্যাঁ বলার মধ্য দিয়ে এটাকে আপনি একদম এন্ডোর্স করছেন, অথচ এটাকে আপনি স্বাক্ষর করলেন না। এটা একেবারে স্ববিরোধিতা। আমি যে কথাটা যেমন মনে করেন, এই যে 6 মাস প্রফেসর মোহাম্মদ ইউনূসের ভাষণের মধ্যে আছে, সরকার যেটা ক্যাম্পেইন করছে যে নির্বাচিত সংসদ 6 মাস তারা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, এই দাবিটা তো মূলত তাদের ছিল। আচ্ছা, এরকম মোস্টলি তাদের দাবি, এবং আমরা অনেকগুলো প্রশ্ন, প্রায় 9 থেকে 10টি প্রশ্নে আমাদের নোট অফ ডিসেন্টও ছিল। ডিসপাইট দ্যাট আমাদের ওয়ান অফ দ্য স্ট্যান্ডিং কমিটি মেম্বার মিস্টার সালাউদ্দিন, তিনি কিন্তু কয়েকদিন আগে বললেন যে আমরা দাড়ি কমা সেমিকলন প্রতিটি অক্ষর আমরা এই সনদে যা উল্লেখ করছে সেগুলো আমরা বাস্তবায়ন করব। দ্যাট ইজ এ পাবলিক স্টেটমেন্ট ফ্রম এ বিএনপি সিনিয়র লিডার। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, আমি মানে অনেক মানুষ যখন দেখে রাস্তার বিভিন্ন মোড়ে যখন আপনারা যে মানে সনদের মানে গণভোটে হা ভোট দিন, পার্সোনালি আমি নিজে বহুত আগে থেকে আমি বলছি যে অবশ্যই আমরা হাকে জয়যুক্ত করবো, আমরা হা জয়যুক্ত এই কারণে করবো, আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদ যাতে কোনোভাবে আত্মতুষ্টি বোধ না করে যে লোক এত মানুষ এটাকে না করেছে, আমরা এই জন্য তত বেশি হাত ভোট আমরা করাতে চাই, মানে মানুষ অংশগ্রহণ ইন্সপায়ার করতে চাই, এনকারেজ করতে চাই, বোঝাতে চাই, যাতে ফ্যাসিবাদ আর ফেরত না আসে। ফ্যাসিবাদ বলতে হাসিনার ফ্যাসিবাদ না, ফ্যাসিবাদ সিস্টেমিক, এক্স্যাক্টলি। কিন্তু
আপনার বেলায় যে নৈতিক যে প্রশ্নটা দাঁড়াচ্ছে, মানুষ যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে যে যেটার জন্য আপনি মানে সাইফুল ভাই খুব কারেক্টলি বলেছেন যে এটা অন্যান্য রাজনৈতিক দলের চেয়েও এখানে আপনারা যারা আমাদের চেয়ে বয়সে নবীন, আপনারা যারা মানে আপনাদের দলের অনেক নেতা যারা ফ্রন্টলাইনার ছিল বলে দাবি করেন যারা, আপনি ওটাকে তখন আপনার অস্বীকৃতি জানালেন, আপনারা বলেন যে একদম হুবহু এটা না হলে এটা হতে দেওয়া হবে না, ওটা হতে দেবেন, আপনারও বলে জামাতও বলেছে, এবং এটা হতে দেব না ওটা হতে দেব না বলার পরে এরপরে যখন দেখি নির্বাচন তারিখ ঘোষণা হচ্ছে, প্রার্থীতা তো জামাত অনেক আগেই ঘোষণা করছে আসন ওয়াইজ, তারপরে আচ্ছা আমি 3 সেকেন্ডে বলে না, তারপরে এখন তারা ভাই, আমার সরকারের কথা ভাগ করতে হবে, জি। এগুলো তো সবই বিরোধিতা। আচ্ছা আমার কথা হচ্ছে এনসিপি বা XYZ না মানে এই হাঁ ভোটে ক্যাম্পেইন না করার পরও যদি আপনারা যদি হাঁ ভোটে ক্যাম্পেইন করো এটা বের হয়ে আসে, আমরা হ্যাপি। এটা হচ্ছে আমাদের আপনাকে হ্যাপি করার বিষয় না, বিষয়টা হচ্ছে এটা আমার অব্লিগেশন। আমি লাস্ট বাক্যটা বলি। ভোটে ভোট দেওয়াটা আমার ভাই, অব্লিগেশন। ভাই আমরা করার বিষয় না। আমরা যেহেতু জুলাই আপরাইজিং এর পুরো 16 বছর বলেন 36 দিন বলেন, এই যে রাজনৈতিক দলগুলো বিএনপি বলি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলি, গণতন্ত্র মঞ্চ বলি, বা যারা রাজপথে all political parties। এটা তো আমাদের পাবলিক অবস্থান, কমিটমেন্ট। এবং এই জুলাই সনদ যদি স্বাক্ষর যদি নাও হতো, ধরেন কিছুই নাই, তারপরও 31 দফা আমাদের আপনার 33 দফা ইলেকশন, ছিল। এটা আমাদের পাবলিক কমিটমেন্ট, দোজ আর টু বি ইমপ্লিমেন্টেড। ইলেকশনের পরে পরবর্তী পার্লামেন্টে যে পরবর্তী গভর্নমেন্টকে, এটা আমাদের পাবলিক কমিটমেন্ট। এই পাবলিক কমিটমেন্ট তো রিপিটেডলি ব্রেক হচ্ছে না, 91 এ 2001 এ রিপিটেডলি পাবলিক কমিটমেন্ট ব্রেক হচ্ছে। এমন এই যে আপনি আবার সময় নেই বলে তো, এমনকি জুলাই সনদ যদি হাও যদি হয় ধরেন, তারপরও আপনি যে পার্লামেন্ট গঠন করবেন, সেই পার্লামেন্ট একটা সভরেন পার্লামেন্ট, সে পার্লামেন্ট হুবহু সবকিছু এন্ডোর্স করবে, এরকম না হওয়ারও বিষয় আছে। কারণ এটা কারণ তো বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। আচ্ছা, কারণ ওটা সংবিধান এটাই হচ্ছে কথা, সংবিধান সংস্কার না, না, পরিষদ কাজ হিসেবে করবে, কাজ কিন্তু প্রতি বিল আকারে টিটবিটস আলোচনা হবে, কথা হবে, এরপরে এটা আইনে আদেশ। পরিণত হবে। দেয়ার আর লট অফ প্রসেস। আপনি অনুষ্ঠান শেষ করবেন আপনার বক্তব্যের মাধ্যমে। এই যে একটা মানে কি বলবো, এটা গোজামিল বলবো, গোজামিল। গোজামিল, জি। গোজামিল। এই গোজামিল তৈরি হয়েছে, এটা আসলে শোন, আমি যেটা বরাবর বলছি, এখনো এক কথাই বলে দিচ্ছি, এখন সংবিধান জীবিত। অভ্যুত্থান আর বিপ্লব এক জিনিস না। এটা অভ্যুত্থান এনসিপি বলে, সবাই বলে। অভ্যুত্থান ওই ইয়েতে রাষ্ট্রপতির ওখানে যখন ওত নিতে যায়, আমি ইনভাইটে ছিলাম, 106 অনুচ্ছেদের রেফারেন্সের জন্য অপেক্ষা করছে। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসও ওত নিছে, এই সংবিধান সমুন্নত রাখবে, এই সংবিধানে হাত দেওয়ার এখতিয়ারিতে নাই, ম্যান্ডেটই নাই। তারপরে এই জুলাই সনদে 84টা সংস্কার ছিল, এটাকে কায়দা করে ভাষা হারিয়ে দিয়ে কায়দা করে 4 দফার মধ্যে নিয়ে আসে। এটা দুর্বুদ্ধ। 1 2 হচ্ছে যে অনেকগুলো বিএনপি 9টা, জামাত 2টা, এনসিপি 1টা নো কনফিডেন্স দিচ্ছিল, সেগুলো উধাও। তো সুতরাং এই যে প্রেসিডেন্টের আদেশ দিয়ে যে এই যে 4 দফা হানার ভিতরে দিল, এটা তো অন্যায়, এটা তো আনলফুল। না, তারপরে ধরেন এটা সবাই গ্রহণ করেছে, সবাই মেনে বললো নিয়েছে। কেন? আমার তো অধিকার আছে, আমিও ট্যাক্সের পয়সা দেই, আমি না ভোট ভাই, দিতে পারি, আরেকজন ভাই, হ্যাঁ আমরা দেয়। আমরা আমরা আপনি হ্যাঁ ভোট বৃহত্তর দিবেন। আমরা আপনারা আমরা politics করেন, আমরা আপনারা বৃহত্তর দেন। স্বার্থে কিছু ড্রব্যাকস, কিছু সেলফ কন্ট্রাডিকশন নিয়েও এটাকে আমরা এগ্রি এবং করেছি শোনেন, না, ফর ডেমোক্রেটিক আচ্ছা ঠিক আছে, ট্রানজিশন, শোনেন, এটার জন্য। আমার কথা হলো যে আমাকে তো আপনি ফোর্স করতে পারেন কি? না, তা পারি না। যে সরকার কেন হাবোটের জন্য ক্যাম্পিং করে? বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার দিছে, সবাইকে হানু কেন করে? No, 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 আজিজ ভাই, এখানে আমার বলতে একটা হবে বক্তব্য যে আছে। বলতে হবে যে হাবোটে এই আছে, অমুক আছে, আপনারা হ্যাঁ না, অথবা না না, দেন। আপনি হাবোটের আজিজ জন্য ভাই, ক্যাম্পিং করতে আজিজ ভাই, এই সরকার তো একটা মানে আয়ুর্বেদীয় সরকার না, এই সরকার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সরকার। যেহেতু এই না, এটা আকাঙ্ক্ষার সরকার নাই, অবশ্যই। এটা সাংবিধানিক সরকার। না, এই সংবিধানের কোন সংস্কার করতে পারে না। আজিজ ভাই, আচ্ছা, এই সরকারের দ্বৈত চরিত্র। একদিকে যেটা আপনি বললেন, এটা একদিকে যেমন সাংবিধানিক সরকার, আবার কিছু এক্সট্রাঅর্ডিনারি, তার কিছু এখতিয়ারের জায়গাটা আছে অবশ্যই। বিকজ অফ আপরাইজিং। এটা করার জন্য আপরাইজিং ও এক্সট্রাঅর্ডিনারি ক্ষমতা আছে, বিমানে 3টে উপদেষ্টা নিয়ে যোগ করতে কেন? কারণ কি বলেন না? না, তবে এটা এই এখন মুহূর্তে সরকার করার না, 12 আমি বছর- বলছি এটা না, 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 12 তারিখে আমি আপনার নির্বাচন, সঙ্গে- সরকার থেকে আমি- হবে 3জন উপদেষ্টা নিয়ে। না, এটা এই ঠিক হয়নি। উপদেষ্টারা কোন কোয়ালিটির? আমি আপনার সঙ্গে আমি আপনার সঙ্গে এই ব্যাপারে একমত হব। সেক্রেটারি কি নিয়ে বিমানের ডাইরেক্টর বানায় দেয়? আমি আপনার সঙ্গে এই ব্যাপারে Election করবে। আমি আপনার সঙ্গে এই ব্যাপারে একমত হব। ইলেকশন 12 তারিখ সামনে রেখে এরকম কোন কাজে সরকারের যাওয়াটা ঠিক হয়নি। ঠিক হয়নি। এগুলো সরকার বন্ধ করা দরকার। তাহলে কিন্তু সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে।
না উদ্দেশ্য কি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে না যে এই তরুণদের অনেকে জিতবে, অনেকে মন্ত্রীও হবে, কেন উনি পক্ষ? না, তরুণদের বলতে শুধু যে ওই তরুণ তা উনি শুধু ভাই ভাই এগুলো প্যাস পাইলেন না, প্যাস পাইলেন না, কার কথা কইছেন না বুঝি। তো তরুণ তো ছাত্র দলর তরুণ আছে। আচ্ছা, ওইগুলো প্যাস পাইলেন না, ওই তরুণ মানে এনসিপি তরুণ কইছে। তরুণ তো বিএনপির এনসিপি তো বল মাছের পেটের বিএনপির ভিতরে তরুণ ঢুকে আছে, গেছে। অন্যান্য দলেরও তরুণ এনসিপি আছে। 3 টুকরা হয়ে গেছে। এনসিপিটা এখানে ব্র্যান্ড, আমি কোথায় এটা এনসিপিটা থাকা উচিত ছিল। 3টে উপদেষ্টা ছিল, তারা চলে আসছিল। এনসিপি আজকে ইলেকশন করতে হবে নট নেসেসারিলি, তারা তো একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতে পারতো। আমি এনসিপির পক্ষে বলতাম। এখন এনসিপি বল মাছের পেট, ছোট মাছ খেয়ে ফেলে না, খাওয়ার পরে পেটে হজম হয়ে যায়। এনসিপি এখন হজম হয়ে যায়, সব টুপি পড়া শুরু করে দিছে। এনসিপি তো শেষ, আর থাকবে না এনসিপি। আপনার তো তাইলে হ্যাপি হওয়া উচিত। ইলেকশনে দেখবেন উচ্চ কক্ষে, যেহেতু আনুপাতিক নির্বাচন আছে না, উচ্চ কক্ষে 2-1 জন যাবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যে কইছে, এইটা কয়ে এনসিপি কে ডুবাইছে। আরে না না না, আচ্ছা আরে এনসিপি জামাতের কাছে গেছে, দেন আওয়ামী লীগের লোক সেন্টারে আসলে এনসিপি কে আগে ভোট দিত তরুণরা, এখন তরুণরা ফেড আপ, এত ভাগটা গয়ে এটা ফেড আপ, এখন আর নাই। এক কথা কিন্তু বলতে চান আপনি? না, এক কথায় উনি ওনার ওপিনিয়ন বলেছে, হি ইজ এন্টাইটেলড টু হিজ ওপিনিয়ন। এটা নিয়ে আমার খুব বেশি বলার কিছু নেই। এনসিপি থাকবে কি থাকবে না এটা আমরা আজকে এই টেবিলে তো নিষ্পত্তি করতে পারবো না, এটা ইতিহাসের প্রশ্ন। এনসিপি ইতিহাসের গর্ভে জন্ম নেয় একটা রাজনৈতিক আন্দোলন, যেটা না, ওটা ভুল হলে হয় কি, ইতিহাসের গর্ভে জাসদ জন্মগ্রহণ করেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, জাসদ জন্মগ্রহণ করছে, হারাই গেছে। আওয়ামী লীগও ইতিহাসের গর্ভে জন্ম নেয় দল, বিএনপিও একটা মানে ইতিহাসের অনেক গর্ভে জন্ম নেয়। জন্মগ্রহণ করে অনেক গহ্বরে হারিয়ে জি, যায়। ডক্টর আসাদুজ্জামান রিপন, আজিজ, সাইফুল হক, সুলতান মোহাম্মদ জাকারিয়া, চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।